আসসালামু আলাইকুম, আমি মইনুর রহমান। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 ব্যাচের ত্রিকোণমিতি এবং পরিমিতির এমসিকিউ নিয়ে। তো আমরা এখানে কিছু এমসিকিউ লিখে রাখছি। তো প্রথমত আমরা এটা দেখবো যে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং এখানে আমাদের এসির মান এবং বিসির মান দেওয়া আছে। তো এখানে এরকম চিত্র দিয়ে আমাদেরকে বিভিন্ন টাইপের এমসিকিউ বলতে পারে। যেমন এখানে যদি বলে যে এখানে সাইন সি এর মান কত, তার মানে কিন্তু এখানে এই সাইন এটার কথা বলতেছে। এই কোণের জন্য সাইন মানে সি কোণের জন্য সাইনের অনুপাত, অথবা বলতে পারে যে সাইন বি বলতে পারে, তখন আবার কিন্তু এই কোণ বোঝাবে। তো এখানে কোণের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তোমার এই ভূমি এবং লম্বটা কিন্তু কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর ভূমি মানে হচ্ছে যে কি সন্নিহিত বাহু, আর লম্ব হচ্ছে কি বিপরীত বাহু। তাহলে এখানে যদি এই কোণের সাপেক্ষে বলে তখন কিন্তু এটা আমার সন্নিহিত মানে ভূমি, আর এটার বিপরীত যে বাহুটা থাকবে এই কোণের বিপরীত সেটা হচ্ছে কি আমার লম্ব। আবার এক্ষেত্রে কিন্তু তোমার এইটা ভূমি হবে আর এটা কি হবে, লম্ব হবে। আর সমকোণের ক্ষেত্রে অতিভুজ তো ফিক্সড করা, ওইটা সবসময় অতিভুজ সবচেয়ে বড় বাহু, বা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু যেটা সেটাকে আমরা কি বলবো, অতিভুজ বলবো। তো এখন ধরো আমরা এখানে সাইন সি বলছে বা সাইন বি বা টেন বি টেন সি এরকম বলতে পারে। তো সেক্ষেত্রে আমরা সাইনটা দিয়ে যদি করি, দেখো তাহলে আমরা জানি সাইন মানে কি তোমার লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব তো আমার এইটা লাগবে। যদি সি কোণের কথা বলে তাহলে কিন্তু লম্ব অর্থাৎ এ বির মানটা বের করা লাগবে। আর যদি বি বলে তাহলে কিন্তু ওর মান লাগবে না, কারণ এখানে বি কোণের জন্য কিন্তু আমার লম্ব অলরেডি আছে এবং অতিভুজও আছে। তাহলে এখন আমাদের ধরো সাইন সি বললো, তাহলে কিন্তু আমরা এই মানটা বের করতে হবে এবং এটা আমরা সবাই জানি যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি যেহেতু এখানে এটা বের করব, তার মানে আমরা অতিভুজ স্কয়ার থেকে আমরা কি করে দিব, এটা ভূমি স্কয়ারটা এটা মাইনাস করে দিব, তাইলে কিন্তু আমার কি হয়ে যাবে, এবি স্কয়ারটা বের হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা এখানে দেখো দুই স্কয়ার করলে দুই দোকানে চার, স্কয়ার রুট কাটা যাবে তখন টু, এখানে দুই দোকানে চার, চার দোকানে আট এবং এখানে চার, তাহলে এটা হচ্ছে চার। এখন এটা কিন্তু আমরা আবার কি করব, যেহেতু আমার এবি স্কয়ার, আমি তো এবি বের করবো, সেক্ষেত্রে আমরা রুট করবো, স্কয়ারটা পাশে গেলে রুট হবে, তখন কিন্তু মান হবে টু। তার মানে এবির মানও কিন্তু কি টু আসতেছে। তো এখন দেখো এখানে আমরা এখন যদি সাইন সি বলে তাহলে সাইন সি এর জন্য কি লম্ব বাই অতিভুজ কে হবে, তোমার লম্ব হচ্ছে আমার এবি অর্থাৎ টু, আর অতিভুজ হবে তোমার টু রুট টু, এই যে টু রুট টু, টু টু কাটা গেলে ওয়ান বাই রুট টু, এই যে সাইন সি এর মান কিন্তু বের হয়ে গেল। একইভাবে যদি টেন বলে কোনো কারণে, সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, যদি টেন সি বলে বা টেন বিও যদি বলে, তাহলে আমরা জানি টেন বি সমান কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে তোমার কি টু এবং ভূমিও কিন্তু কি হবে, টুই হবে। তো এটা কাটাকাটি গেলে ওয়ান, টেন বির মান কিন্তু ওয়ান। তো একইভাবে আবার তোমার এখানে বি এর মান অর্থাৎ থিটার মান চাইতে পারে, যেখানে একটা থিটা দিয়ে দিল অথবা এখানে একটা থিটা দিয়ে দিল, এর মান চাইলো। তখনও তুমি একইভাবে করতে পারো, যে তখন আবার তুমি স্বাধীন যে কোনোটাই করতে পারবা। তো যদি তুমি সাইন দিয়ে করো, ধরো এইভাবেই করলা, তাহলে এখানে কিন্তু তখন সাইন সমান কি বলতে পারবা তুমি, এখানে দেখো ওয়ান বাই রুট টু কিন্তু বেরিয়েছিল সাইন সি এর মান, সি এর জন্য বলে। তাহলে ওয়ান বাই রুট টু সাইন কতর মান তুমি জানো, যে সাইন হচ্ছে তোমার কত, 45 এর মান হচ্ছে কত, ওয়ান বাই রুট টু। এটা তুমি ক্যালকুলেটরে বের করতে পারো, অথবা যাদের মুখস্থ আছে তাদের জন্য তো আরো ভালো। সেক্ষেত্রে দেখো তুমি এখানে এই যে সাইন সাইন যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু সি এর মান কি থাকতেছে আমাদের, 45 ডিগ্রি থাকতেছে। তো এইরকম ভাবে আমরা এখান থেকে যে কোনো মান দিয়ে কিন্তু আমরা যে কোনো অনুপাত বের করতে পারবো ত্রিকোণমিতিতে। আচ্ছা, তারপরে এখানে আমরা আরো কিছু প্রশ্ন লিখে রাখছি। দেখো এখানে যদি তোমার এরকম বলে যে টেন এ সমান হচ্ছে 4/5, টেন এ সমান 4/5, এটা দিয়ে তোমাকে বলছে যে কসেক এ বাই কট, ওইরকম একটা গাণিতিক সমাধান করতে বললো, এটা এমসিকিউ আসতে পারে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা একটু এইটার মধ্যেই লিখে ফেলি, দেখো এখানে টেন এ যেহেতু বললো, তাহলে আমরা একটু এই নামকরণটা চেঞ্জ করে ফেলি, এখানে সি দিই এখানে এ দিই। আচ্ছা, তাহলে টেন সমান কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে ফোর আর ভূমি হচ্ছে ফাইভ। তো এক্ষেত্রে কিন্তু আমার এখানে যেহেতু কসেক বলছে মানে কিন্তু আমার অবশ্যই কি করা লাগবে, অতিভুজটা বের করা লাগবে। তো আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো এখানে চার চার 16, এখানে কত ফাইভ স্কয়ার করলে পাঁচ পাঁচা 25, 16 আর 25 যোগ করলে কত হয়, 41 হয় না। তো এখানে এবি স্কয়ার, এই স্কয়ার টু বসে গেলে কি হবে, রুট হয়ে যাবে কিন্তু, হ্যাঁ স্কয়ার টু বসে গেলে আমাদের রুট হয়ে যাচ্ছে, তাহলে এবির মান কিন্তু রুট ওভার 41 আসতেছে। এখন এইটা আমরা এই জায়গার মধ্যে বসাবো, কিভাবে বসাবো, কি ছিল এখানে বলতো, কসেক বাই কট ছিল, তাহলে এখানে আমরা যদি কসেক থিটা বাই কট থিটা চিন্তা করি, তাহলে দেখো কসেক সমান কি অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। তাহলে অতিভুজ বাই লম্ব বললে অতিভুজ কে তোমার এখানে রুট ওভার 41, লম্ব কি এখানে এই কোণের জন্য কিন্তু লম্ব কিন্তু ও, তাহলে এটা কিন্তু ফোর। আর কট সমান কি ভূমি বাই লম্ব, ঠিক আছে, তাহলে কট সমান ভূমি, এটার জন্য ভূমি কিন্তু ফাইভ,
আর লম্ব হচ্ছে 4। তো এখন তুমি শুধু এখানে কি করবো, আমরা এরকম ভাগ থাকলে কি করি, আমরা উল্টাই দিব, ঠিক আছে না? এই বারটাকে আমরা গুণ দিব, তাহলে এটা উল্টে যাবে, 4 উপরে 5 নিচে, এটা কাটা, তাহলে কিন্তু √41/5 এটা হচ্ছে আনসার। তার মানে এটা আনসার হচ্ছে কত তোমার, √41/5। এভাবে কিন্তু আমরা বের করতে পারি। আর আহ, এটা হচ্ছে যদি এইভাবে থাকে যে মানটা আমাদের নর্মালি তোমার আমাদের জানা নাই, মানটা ওইরকম যদি থাকে, তখন আমরা এইভাবে চিত্রটা করে তারপরে করবো আর কি, চিন্তা করে গ্রাফের মধ্যে। আর যদি এমন মান থাকে, ধরো তোমার হচ্ছে এরকম দেওয়া আছে, ধরো সাইন এ সমান কথার কথা √3/2 দেওয়া, দিয়ে তোমাকে এরকম বললো, বা অন্য যে কোনো মান চাইলো ওর মধ্যে, ওই ক্ষেত্রে কিন্তু তোমার আর এই ঝামেলাটা করতে হইতেছে না, কারণ তুমি জানো যে সাইন কত মান √3/2, আমরা জানি যে তোমার হচ্ছে সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে আমরা এখানে কিন্তু এটার পরিবর্তে কিন্তু যেহেতু এই পাশে সাইন, তাহলে আমরা খুঁজবো যে সাইন কত মান তোমার √3/2, আমরা জানি যে সাইন 60 মান। তো এখানে সাইন সাইন যদি আমি চিন্তা করি, বাদ দিই, তাহলে কিন্তু এর মান কি থাকে, 60°। আর এ 60° বের হইলে আমরা এখানে এই দুই জায়গায় মান বসাই দিলে কিন্তু বাকি কাজটা করা যাবে। অথবা অন্য যে কোনো মান চাইলে কিন্তু এটা আমরা এইভাবে সহজেই করতে পারি, তখন আর আমার এইভাবে লম্ব ত্রিভুজ ভূমি ওইগুলা নিয়ে কাজ করতে হবে না, কারণ আমরা থিটার মানটা বা এর মান বা এখানে যেটাই থাকুক ওইটা কিন্তু সহজেই বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একটু পরের অঙ্কটাই যাই। দেখো এখানে আমরা যদি এর পরে লক্ষ্য করি, এখানে দেখো তোমার এখানে আমরা cos a এত সমান ইকুয়াল টু 1 এরকম বলছি আমরা, তাহলে এখানে cosটা কিন্তু ঠিক থাকবে। আমরা সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কি লিখতে পারি, সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমাদের মেন সূত্রটা কি, সূত্রগুলো মাথায় রাখতে হবে, যে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু কিন্তু কি 1, তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1, তুমি চিন্তা করো, এটা যদি ভালো করে মুখস্থ থাকে আমরা কিন্তু ওইটা এমনিই বের করতে পারি, ঠিক না? যে সেক স্কোয়ার, এই যে দেখো এই মাইনাসের প্লাসের ওয়ানটা এই পাশে আনবে, তাহলে মাইনাসের ওয়ান, আর এখানে যেহেতু মাইনাস ছিল এই পাশে গেলে কি হবে, প্লাসের টেন স্কোয়ার। তারপরে সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কিন্তু কি লেখা যাচ্ছে, টেন স্কোয়ার লেখা যাচ্ছে। এখন এই স্কোয়ার রুট কি হয়ে যাবে, কাটা, সেক্ষেত্রে এখানে কজে থাকতেছে, আর আমরা জানি শুধু টেন তো এখানে থাকে, স্কোয়ার রুট কাটার পরে তো টেন কে আমরা কি লিখতে পারি, সাইন বাই কজ লিখতে পারি না? ওই সূত্রটা ফেলে দিব আমরা এখানে, তাহলে এখানে এটা কাটা গেলে কিন্তু কি থাকতেছে, আমার শুধু সাইন থাকতেছে, তার মানে এটার আনসার কিন্তু কি হবে, সাইন হবে। আচ্ছা একইভাবে এটাও সেম, তোমার দেখো 1 মাইনাস কস স্কোয়ার, সবাই জানে এটা সাইন স্কোয়ার, ঠিক না? তাহলে এখানে কট, কটকে তুমি চেঞ্জ করে ফেলবা, কটকে কি লিখতে পারবা, তুমি কস বাই সাইন লিখতে পারবা। আর এখানে এই যে 1 মাইনাস কস স্কোয়ার সমান সাইন স্কোয়ার লিখবো আমরা। তারপরে যে এখানে স্কোয়ার রুট তো কাটা হয়ে যাবে, তো এটা কাটা হয়ে গেলে শুধু সাইন থাকবে, সাইন এক্স থাকবে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে দেখো। তো এটা কিন্তু পরে সাইন এক্স, সাইন এক্স কাটা গেলে উত্তর কি থাকবে, কজ এক্স থাকবে, এক্ষেত্রে কজ এক্স। এগুলো কিন্তু তোমার সূত্র জানা থাকলেই মানে সহজেই তুমি 10-20 সেকেন্ডই বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তারপর আরেক টাইপের প্রশ্ন দেখো, এটা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন, যে এই যে কসেক প্লাস কট সমান হাফ দিয়ে তোমার মাইনাস চাইবে, অথবা মাইনাসেরটা দিয়ে তোমাকে প্লাসেরটা চাইবে, এরকম চাইতে পারে। তো তখন আমরা এই বিষয়গুলো কিভাবে করতে পারি, দেখো এখানে একটু, যেমন cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু হাফ দেওয়া, এখন মাইনাসটা কি হবে? তো সেক্ষেত্রে এটা তোমরা জানো যে এটা শুধু উল্টাই দিলেই হয়, এক্ষেত্রে যে cosec প্লাস cot দিয়ে মাইনাস চাই, অথবা মাইনাস দিয়ে যদি প্লাস চাই সেক্ষেত্রে। তো আমি তারপর একটু দেখাই দিই কিভাবে যে আসলে উল্টাই কেন। আমাদের মেইন সূত্রটা কি বলতো, মেইন সূত্র হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1, তাহলে এটাকে এ ধরলে এখন স্কোয়ার, এটাকে বি ধরলে কি হচ্ছে তোমার বি স্কোয়ার। স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি বলা যায় বলতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন তোমার কিন্তু এখানে দেখো প্লাসের মান কিন্তু আছে, তাহলে এটার মান হাফ, আর এটা তো এখানে মাইনাসের যেটা ছিল ওইটা, এই যে এটা এখানে থাকবে যে cosec থিটা মাইনাস cot থিটা, ওইখানে 1 থাকে, এই হাফটা এখানে কিন্তু গুণাকারে আছে ওর সাথে, তাহলে ওই দিক গেলে কি আকারে হবে, ভাগাকারে হবে। এটা যদি আমি ওই দিক নিয়ে যাই তাহলে কিন্তু ভাগাকারে হবে, এখন ভাগ না দিয়ে যদি গুণ দিই তাহলে এটা উল্টায় ফেলবো, হাফ ছিল তো, উল্টা গেলে 2 উপরে 1 কি নিচে। এখন গাণিতিক নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে, তাহলে আমরা 1 দ্বারা ভাগ করলে 2 হবে, 2 দ্বারা গুণ করলে কিন্তু 2 হবে। এই যে দেখো 1/2, তুমি যদি উল্টায় দাও তাহলে 2 উপরে 1 নিচে মানে তো 2ই, ওই ক্ষেত্রে। আচ্ছা এরপরে একই রকমের আরেকটা অঙ্ক দেখো, এখানে কট মাইনাস কসেক দেওয়া, তোমাকে কসেক প্লাস কট চাইছে, অথবা যদি কট প্লাস কসেকও চাই, কিন্তু তুমি কিন্তু সূত্রের মধ্যে কিন্তু তোমার কট মাইনাস কসেক না, এটা কিন্তু কসেক মাইনাস কট, আমরা যে আগে যে অঙ্কটা করলাম এখানে, এখানে কিন্তু তোমার কসেক মাইনাস কট। তো সেক্ষেত্রে এখানে কট মাইনাস কসেকের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে কিন্তু তুমি এই মানটা বসাইতে পারবে না, সেক্ষেত্রে এখান থেকে এই রকম সিস্টেমই করতে হবে, তবে সেটা মাইনাস কিন্তু কমন নিতে হবে, এটা থেকে না কিন্তু আমরা এটা যেমন আছে এমন লিখবো, কসেক থিটা প্লাস কট থিটা, এখান থেকে কমন নিলাম, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, কটটা আগে চলে আসলো, আর এই মাইনাসে প্লাসে কি হবে, এখানে মাইনাসের কসেক থিটা ইকুয়াল টু 1। এখন তুমি যদি এটার মান বসাও, কত এখানে আছে বলো, এক্ষেত্রে আমাদের এই যে 4/3 এখানে আছে, আমরা লিখতে পারবো, কিন্তু সামনে কিন্তু একটা মাইনাস রয়ে গেছে এখানে, এবং এখানে তোমার কসেক প্লাস কট যেটা ছিল ওইটা আমাদের যথারীতি থাকবে, আর ওইখানে 1।
তো এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে যদি আমরা মাইনাস দ্বারা করে গুণ করে দিই তাহলে কিন্তু এই পাশে চলে যাবে। ঠিক আছে না? এবং আমরা তো চাই শুধু cosec প্লাস কট, অথবা যদি কট প্লাস cosec ও বলে, তো এই ক্ষেত্রে মাইনাস এখানে থাকবে না, ওইটা আমরা মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু ওই পাশে চলে যাবে মাইনাসটা। তাহলে এখন আবার 4/3 আছে, ওইটা গুণাকার আছে, ওইদিকে গেলে ভাগ হবে। তো ভাগ না দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে এটা কি করতে হবে, উল্টাই ফেলতে হবে, আমরা উল্টাই ফেলবো। তো সেক্ষেত্রে কিন্তু মাইনাসের 3/4। এটা একটু খেয়াল রাখতে হবে যে মানটা কেমন দেওয়া, যদি এমন থাকে যেটা আমরা নর্মাল সূত্রের মধ্যে মানে এখানে নর্মালি মিলতেছে না যদি আমরা দেখি, তাইলে আমরা কিন্তু কি করবো, এটাকে যদি রাফ করতে হলেও সময় লাগবে, বাট তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করা থাকে তুমি বুঝবা যে এখানে cosec মাইনাস কট থাকলে তো আমরা শুধু উল্টাই ফেলতাম। বাট যেহেতু কট মাইনাস cosec দেওয়া, তো এখানে এই যে এটা যখন একবার করা থাকবে তোর মাথায় থাকবে যে এটা শুধু উল্টাইবো, কিন্তু সামনে একটা মাইনাস আসবে। কেন আসবে আমরা এখানে কিন্তু এটা দেখায় দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে? তো এখানে এটা cosec cot দিয়ে আসতে পারে, অথবা তোমার sec আর tan দিয়ে আসতে পারে, কারণ আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কিন্তু কি 1 লেখা যায়। এক্ষেত্রে এইরকম কাহিনীগুলো হইতে পারে যে তোমার, ধরো আমি যদি এখানে একটা প্রশ্ন বানাই, এখানে ধরো এখানে sec থিটা আর হচ্ছে তোমার tan থিটা বললো, প্লাস দিল, যেটার মান দিল ধরো 5/3 বা কিছু একটা দিল এখানে, আর ওইখানে তোমাকে sec প্লাস 10 দিয়ে তোমাকে sec মাইনাস 10 চাইলো। তো এক্ষেত্রে কি হবে, এই যে একই জিনিস শুধু উল্টে ফেলবা, কারণটা কি, কারণ এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার চিন্তা করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো এখানে তো প্লাস থাকবে এবং মাইনাস সেম জিনিসটাই থাকবে, কিন্তু sec জিনিস sec এবং tan থাকবে, এখানে প্লাস এখানে মাইনাস। তো এখানে তুমি প্লাস থাকলে প্লাসের মান যখন বসাবো, ওইটা ওই পাশে গেলে যে একের নিচে আছে মানে এটা উল্টে যাবে পরে। তো ওই রকম। আর যদি এইরকম টাইপের থাকে যে এখানে sec মাইনাস 10 না দিয়ে তোমাকে tan মাইনাস sec দিল, সাপোজ ধরো যেখানে tan মাইনাস sec দিল, তখন কিন্তু তোমার এখানে কিন্তু tan মাইনাস sec পাবে না, তুমি যখন a মাইনাস বি বলবো তোমার sec মাইনাস 10 হবে। তো তখনই তোমার মাথায় খেলতে হবে, ধরো এটার মান হচ্ছে তোমার 1/x, তখন তোমার খেলতে হবে মাথায় কি, যে আমার যখন 10 মাইনাস সেক দিয়ে আমার যখন সেক প্লাস 10 অথবা 10 প্লাস সেক, প্লাসের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে না, কারণ এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না প্লাস থাকলে, হ্যাঁ কোনো ঝামেলা নেই, এটা আগে পরে কোনো বিষয় না। বাট মাইনাস থাকলে ঝামেলা, কারণ এখানে সেক মাইনাস 10 আর 10 মাইনাস সেক কিন্তু এক কথা না, কারণ এখানে সেকটা কিন্তু মাইনাসের, ওইখানে 10 মাইনাস থাকে। তো সেই ক্ষেত্রে তোমার একটু মাথায় জাস্ট রাখতে হবে যে এটা উল্টাবো, ঠিক আছে, আমরা মানটা এমসিকিউর ক্ষেত্রে, কিন্তু এখানে মাইনাস আসবে কেন, কারণ এখানে যেটা আগে থাকার কথা এটা নাই, সূত্রের মধ্যে আমাদের যেটা প্লাসের থাকবে ওইটা ওইখানে মাইনাস হয়ে আছে, তো সেক্ষেত্রে এটা মাইনাস কমন নিতে হবে, যে এরকমই বিষয়টা সেম করবে। তো আশা করি তোমরা এই বিষয়টা জানো, এবং এখন আরেকটু প্র্যাকটিস করবে এই বিষয়গুলো, যেন পরীক্ষার হলে আমরা ভুল না করি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা আরেকটা টাইপের প্রশ্ন এখানে লিখছি, যে তোমার এখানে এরকম দেওয়া থাকবে যে এটা এখানে থিটা থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, ওইটা কোনো ইস্যু না। তো এখানে ট্যান থিটা বলছে, তো ট্যান থিটা বের করার আগে তোমার কিন্তু এখানে থিটাটা আগে বের করতে হবে, ঠিক না, তারপর না তুমি ট্যান থিটা বের করবা। তো এখানে আমরা একটু লিখি, এখানে দেখো যে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। তো আচ্ছা, এখানে এখানে যা থাকবে আমরা কিন্তু ওই দিকের মানটাও তা খুঁজবো, যে এই অনুপাতের আমরা জানি যে সাইন কত মান হাফ বলো, আমরা জানি যে তোমার সাইন কিন্তু 30 মান কিন্তু হাফ। তারা মুখস্থ জানি আমরা, ভালো না জানলে আমরা ক্যালকুলেটর আছে ওখান থেকে দেখে নিব। এবং এখানে সাইন সাইন যদি আমরা বাদ দিই তাহলে এটা থাকতেছে, তাহলে মাইনাস থিটাটা ওই পাশে নিলে কি হবে, প্লাস থিটা। আর এখানে 60 ডিগ্রি, এইটা মাইনাস প্লাসের এই পাশে নিলে কি হবে, মাইনাস হয়ে যাবে। এবং এখানে কিন্তু 30 ডিগ্রি থাকতেছে। এটা এত লাইন লাগবে না, তুমি একদম এই 2 লাইন শর্ট করে করতে পারবো, যারা আমরা পারি এটা সহজেই করতে পারবো। যারা একটু কম বুঝি বিষয়গুলো আমরা এই জন্য একটু বড় করে লিখতেছি আর কি এখানে। তো থিটার মান যখন 30 বের হইলো, তখন তোমার এই যে টেন থিটা বললে এখানে টেন 30 বলছে, তার মানে আমরা জানি যে তোমার টেন 30 মান কত, টেন 30 মান আমরা জানি 1/√3। ঠিক আছে, ওইটা আগের কথা, যদি পারো ভালো, না পারলে ক্যালকুলেটরে দেখে নিবা। এই হচ্ছে বিষয়, অথবা অন্য যে কোনো কিছুই চাইতে পারে এখানে, ঠিক আছে, ওইভাবে আমরা একইভাবে থিটাটা আগে বের করবো, অথবা যদি এখানে ধরো এক্স থাকলো, এখন এখানে হাফ না দিয়ে √3/2 দিল, তো তারপরও কিন্তু করা যাবে, ওইটা আমরা একইভাবে তোমার হচ্ছে যে এখানে কত মান আছে ওইটা দেখে পরে কাজ করব, tan থিটার মান ওইটা ওইখান থেকে বের করা যাবে। আচ্ছা, এরপরে আসো এখানে যদি আমরা একটু দেখি, দেখো এখানে sin 45 ইকুয়াল টু আছে তোমার হচ্ছে √2a, তোমাকে বলছে যে a সমান কত, তাইলে এখানে sin 45 ইকুয়াল টু √2a দিয়ে আবার বললো এর মান কত, কি বললো স্যার, এটা আমরা √2 কে এদিকে নিয়ে আসলে কি করবো, তুমি sin 45 এর মান বসায় নাও, যে মানটা তুমি জানো সেটা হচ্ছে 1/√2। আর এখানে তো √2 অলরেডি আছে গুণাকারে, এই পাশে আনলে তো ভাগাকারই হবে। তো আপাতত ফুলটা নিচে ভাগাকারে দেও। এখন কি হবে, এখানে 1/√2 ঠিক থাকবে, এটা গুণ দিলে এটা উল্টে যাবে নাকি, ভাগের যদি গুণ দিই আমরা উল্টে যাবে। এবং সেক্ষেত্রে দেখো এখানে নিচে 1 আছে, ওইটা উপরে √2 নিচে ইকুয়াল টু, তাহলে এখানে আর কাটাকাটি যায় না, এক এক এক, আর √2 গুণ দিলে √2 স্কয়ার হবে, তখন স্কয়ার রুট কাটা গেলে কিন্তু আবার 2 হবে, তার মানে এর মান কিন্তু কি হাফ আসতেছে। এখান থেকে আমরা এইভাবে ইজিলি কিন্তু মানগুলো আমরা বের করতে পারবো। আচ্ছা, তারপরে আসো এখানে
এই টাইপের প্রশ্ন আমাদের সৃজনশীলও আসতে পারে, আমাদের এমসিকিউ গুলোতেও কিন্তু আসতে পারে। এখানে কিছুই দেওয়া থাকবে না, জাস্ট চিত্র থাকবে, দিয়ে বলবে এক্স এর মান কত বা ওয়াই এর মান কত বা এক্স প্লাস ওয়াই কত, এক্স মাইনাস ওয়াই কত। তো এই ক্ষেত্রে আমরা কি করবো দেখো, এখানে এই কোণের মান দেওয়া এক্স প্লাস ওয়াই, এটার মান দেওয়া এক্স মাইনাস, এখানে ওয়ান আর রুট থ্রি আছে, এরা অতিভুজ লাগবে না, কারণ তুমি টেন যদি ফেলো তাহলে তো লম্বর ভূমি থাকলে হইতেছে না। তাহলে তুমি এই কোণের জন্য যদি ফেলো দেখো, তাহলে টেন এ সমান কি, লম্ব বাই ভূমিতে এটার জন্য তো লম্ব কিন্তু এইটা, তাহলে রুট থ্রি বাই ওয়ান। এখন তোমার টেন তো টেন, কিন্তু এ কোণের মান কত বলো, এ কোণের মান কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে আমাদের এখানে, ঠিক আছে। তো এখানে ওয়ান কে রুট থ্রি দ্বারা মানে ওয়ান দ্বারা যদি ভাগ করো তো রুট থ্রি হবে, তো রুট থ্রি টেন কতর মান, এটা তুমি জানো কিনা, এটা হচ্ছে বিষয়। এখানে আমরা জানি যে টেন সিক্সটির মান হচ্ছে কত, রুট থ্রি। এখন টেন টেন যদি আমি চিন্তা করি বাদ দিই, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কি থাকবে, সিক্সটি। এটা একটা বিষয়। আবার একইভাবে যদি আমরা মাইনাসের ক্ষেত্রে করি, তখন কিন্তু যারা এটা পারো তোমরা ইজিলি বুঝতে পারতেছো হয়তো, আশা করি, যে এখানে সিকোণের জন্য ফেললে আমরা কিন্তু কি করবো দেখো, আমরা কিন্তু এই জায়গাটায় টেন সমান লম্ব বাই ভূমি লিখবো, কিন্তু এখানে লম্ব কিন্তু এই কোণের জন্য কি ওয়ান, নিচে হচ্ছে কি ভূমিটা হচ্ছে রুট থ্রি। তাহলে এখানে টেন কতর মান ওয়ান বাই রুট থ্রি, আমরা জানি টেন থার্টির মান হচ্ছে কি তোমার ওয়ান বাই রুট থ্রি, তাহলে আমরা এখানে থার্টি লিখে দিব। এখন টেন টেন যদি বাদ দিই, তাহলে এক্স মাইনাস এর মান কত, থার্টি। এই যে এটা দুই নং যদি চিন্তা করো, তাহলে এটা অলরেডি কিন্তু এক্স মাইনাস এর মান বের হয়ে গেল, ওইরকম যদি বলে তাহলে এক্স প্লাস বা এক্স মাইনাস দুটোই কিন্তু হয়ে গেল। এরপরে আবার এক্স বলতে পারে অথবা ওয়াই বলতে পারে। তো সেক্ষেত্রে এখানে এটা তো আমি পাইলাম এখান থেকে নাকি, আর এখান থেকে মাইনাসের মানটা কিন্তু থার্টি ডিগ্রি পাবো আমি। এখানে একটু লিখে ফেলি, তাহলে কিন্তু এখানে এটা এটা কাটা, এক্স এর যোগ করলে কি হবে, টু এক্স আমি যোগ করতেছি, কারণ আমার একটা চলক তো বাদ দিতে হবে এই জন্য, হ্যাঁ। 30 আর 60 যোগ করলে কত, 90, দুই গুণাকার আছে, ভাগ করলে কত হবে, 45 ডিগ্রি। বাস, এক্স এর মান হচ্ছে 45 ডিগ্রি। এভাবে কিন্তু সহজেই আমরা এই এমসিকিউ গুলো করতে পারি, ত্রিকোণমিতির যে এমসিকিউ। 6, ঠিক আছে। তো তোমাকে এভাবে বলবে যে, এটা চিত্রাকারে দিবে না, তোমাকে নর্মালি বলবে যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, ধরো তোমাকে এরকম বললো যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর মান 6। তো তুমি তুমি সুন্দর করে একটু চিত্রটা রাখো, চিন্তা করো, রাখো, চিন্তা করে রাখবা যে সমদ্বিবাহু সমকোণী মানে কি? সে সমকোণী এবং তার দুইটা বাহু সমান। তো অতিভুজ তো আর এখানে আসবে না, কারণ অতিভুজ তো সবচেয়ে বড় বাহু আমরা জানি। তাহলে সমান হলে কি হতে পারে, এই ভূমি আর লম্ব হতে পারে। সেক্ষেত্রে এটা 6 দিয়ে তোমাকে বলবে যে ওর ক্ষেত্রফল কত। দেখো কত সোজা, আমরা জানি সমকোণী ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাইলে এই যে 6 6 36, 36 কিন্তু আমি 2 দিয়ে ভাগ করলে আবার কত হবে, 18 হবে। বাস, 18 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার থাকলে বর্গ, সেন্টিমিটার থাকলে মিটার, ওইভাবে করা যাবে। মানে এটা তোমাকে চিত্র দিলে তো তুমি ইজিলি বুঝে ফেলবা, হ্যাঁ। চিত্র দিবে না, বাংলাতে লিখে দিবে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 বা 5 বা 8 রুট 2 রুট 2 যেরকম ইচ্ছা দিক। তো সেক্ষেত্রে তুমি শুধু, তুমি তো চিত্রটা চিন্তা করতে পারবা, হ্যাঁ, যে সমকোণ সমদ্বিবাহু মানে কি, মানে সে অবশ্যই সমকোণ এবং তার এই দুইটা বাহু কি সমান, কারণ অতিবস্তু এখানে সমান হইতে আসবে না, কারণ অতিবস্তু সবচেয়ে বড় বাহু আমরা জানি এখানে। তো সমান হলে কিন্তু লম্বার ভূমি হবে। যেটাই হোক, ওই দুটা গুণ করে 2 দিয়ে ভাগ করে দিবা, বাস শেষ। আচ্ছা, এরপরে আসো, তোমার এখান থেকে সমকোণ থেকে আবার নরমালি এখানে এরকম প্রশ্ন করতে পারে যে তোমার ধরো 3 4টা দিল, যেমন 3 4 এবং 5 দেওয়া, 7 8 11 দেওয়া, ওই বিভিন্ন রকম এরকম অপশন থাকবে, কমান দিয়ে বলবো যে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো এইটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমি বলি এমসিকিউর জন্য আমরা এটা সবচেয়ে সহজে করতে পারি কি, যে সবচেয়ে বড় বাহুকে স্কোয়ার করব, ক্যালকুলেটর সমান করার জন্য এটা আমরা এইভাবে করব, এরও স্কোয়ার করবো, ওই অন্য দুইটারও স্কোয়ার করবো, তাহলে এখানে 9 এবং 16 যোগ করলে কিন্তু কি আসতেছে, এই যে এটা আসতেছে। অর্থাৎ সবচেয়ে বড় ভাগকে তুমি স্কোয়ার করবা, করলে পরে এবং অপর দুই বাহুর স্কোয়ার করবা, ওই দুই ছোট দুইটার স্কোয়ার করার পরে যোগ করলে যদি বড় বাহুর স্কোয়ারের সমান হয়, তাইলেই ওই পরিমাপটা দ্বারা কি সম্ভব, সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো আশা করি এটা তুমি খুব সহজেই পারবা। আচ্ছা, এরপরে আসে এখানে তোমার, ধরো এরপরের টপিকটা কি আছে, যে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, এরকম ক্ষেত্রে কি করবো, আমরা জানি সূত্রটা কি, তোমার হাফ এ বি সাইন থিটা। তো এখানে এবি মানে দুইটা বাহু আর কি তোমার, যে দুইটা, এবং সাইন থিটা হচ্ছে যে যে কোনটা দেওয়া থাকবে ওইটার সাইন মান বের করবো আর কি, জাস্ট। তো এক্ষেত্রে বাংলাতেও লেখা থাকতে পারে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ধরো তোমার 7 এবং 9 এরকম বললো, হ্যাঁ, এবং বললো যে তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তোমাকে বললো তার ক্ষেত্রফল কত। তুমি কি করবা, এই যে তুমি সূত্র তো জানো, সূত্র জানলে দেখো কত সহজ, আমরা খালি এখানে হাফ, একটা বাহুরে এ ধরলেই হয়, যে কোনো একটা ধরবো, এটা কোনো বিষয় না। একটা বি ধরলা তুমি, আর সাইন এখানে তোমাকে বলছে 30, বা এখানে 45 60 যা ইচ্ছা বলতে পারে, হ্যাঁ। তো এখানে 7 নং কত হয়, 63। আর এখানে সাইন 30 মান কত, তুমি জানো সাইন 30 মান হচ্ছে 1/√2, সরি, সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে এখানে দেখো আমরা কি করবো, এখানে এটা কাটাকাটি করলে কি হয়, তুমি 63 কে এখানে দুই দুগুণে নিচে কি হয়, 4 4 দ্বারা ভাগ করে দিবা, যেটা আসে এটাই, অথবা এইরকমও থাকতে পারে অপশনে, সেক্ষেত্রে এর আনসার হবে। আচ্ছা, তারপর আসে এখানে দুইভাবে এই প্রশ্নগুলো বারবার আসে, বোর্ড পরীক্ষায় দেখবা তুমি বারবার আসছে, যে তোমার এখানে
দুইটা বাহুর মান দেওয়া এবং থিটার মান দেওয়া আছে, তোমাকে বলবে যে ক্ষেত্রফল কত। তো তুমি জানো যে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা, তুমি ফেলে ক্যালকুলেটর চাপ দিলেই কিন্তু উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি এখানে, দেখো এখানে আরেকটা টাইপের প্রশ্ন একটু যদি ঘুরাইয়া দেয়, তোমাকে দুইটা বাহু দিবে এবং তার ক্ষেত্রফল ধরো দেওয়া দিয়ে দিবে তোমার। আমরা একটু একটু এখান থেকে একটা প্রশ্ন দেখি, দেখো ধরো তোমার হচ্ছে যে দুইটা বাহুর দৈর্ঘ্য বললো 4 এবং 6 এরকম, এবং বললো তার ক্ষেত্রফল হচ্ছে তোমার 4 এবং 6, এবং ক্ষেত্রফল হচ্ছে তোমার এখানে 12√2 দেওয়া আছে ক্ষেত্রফল, হ্যাঁ। তো এখানে সরি 4 এবং 6 না, এখানে তোমার হচ্ছে 6 এবং 8 দেওয়া আছে, হ্যাঁ। তো এরকম দিয়ে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তোমাকে বলছে অন্তর্ভুক্ত কোণ কত। তাহলে কি এটা, এই যে দেখো তুমি ক্ষেত্র এরকম তুমি জানো যে দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ থাকলে কিন্তু কি ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা, তাহলে এটা ইকুয়াল টু এটা ক্ষেত্রফল আর ওরা বলতেছে 12√2, তাহলে এই দুটো তুমি সমান লিখবা। এবং এখানে এর মান 6 ধরো, এটার মান 8, এখানে হাফ আছে এবং এখানে সাইন থিটা যথারীতি থাকবে। তো এখানে 2 দিয়ে একটু কেটে ফেলো, এখানে 3 হয় নাকি, 3 আটা কত হয় পরে আবার 24। তো এখানে এই দুটো গুণ দিলে 24 না, তো 24 টা এখানে তোমার আছে গুণাকার, ওই পাশে গেলে কি আকারে হবে 24টা ভাগ আকারে, এখানে আছে 12√2। তুমি দেখো 12 × 2 = 24, √2 দিয়ে 2 রে কাটলে কি হয়, একটা √2, কারণ একটা 2 মানে তো দুইটা √2, নিচে √2 উপরে কি আছে 1 আছে, তার মানে কি এটা 1/√2। এখন এখানে সাইন থিটা আছে, তো বলো এখানে সাইন কত মান 1/√2, আমরা জানি যে সাইন হচ্ছে তোমার কত 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে এখানে সাইন থিটা, এই যে সাইন সাইন বাদ দিলে আমরা থিটার মান কিন্তু কি থাকতেছে 45 থাকতেছে। তো এইটা হচ্ছে যদি একটু ঘুরায় বলে আর কি, যে দুই বাহু দেওয়া থাকবে আর ক্ষেত্রফল দেওয়া, তোমাকে বলবে তাদের অন্তর্ভুক্ত কোণ কত। তখন তোমার মাথায় থাকতে হবে যে এখানে আমরা জানি দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা, তো এটা সমানে তুমি ক্ষেত্রফল লিখবা এবং এখানে মান বসে স্যার যেভাবে দেখালাম ইকুয়েশন করলেই কিন্তু খুব সহজে এটা বের করা যাবে। আর যদি এইভাবে সরাসরি দুই বাহু আর কোণ ওরা দিয়ে দেয়, তারপর ক্ষেত্রফল শুধু এখানে মানটা বসায় ক্যালকুলেটর চাপ, এরপর এগুলো লেখার তো দরকার নেই, রাফের মধ্যে এত দরকার নেই লেখার, তুমি বুঝতে পারলে ক্যালকুলেটর শুধু চাপ দিয়ে করে ফেলবা। এই হচ্ছে বিষয় এখানে। তারপরে দেখো এখানে আমরা যদি আরেকটা প্রশ্ন এখানে দেখি, দেখো একটু যদি তোমাকে এখান থেকে টাফ করতে চাই, আর একটু টাফ যদি আসে, এগুলো আসলে বোর্ড প্রশ্নই তোমার, তো এরকম টাইপের প্রশ্নই আশা করি আবার আমরা আসবে সামনের পরীক্ষায়। দেখো এখানে এ বি সি আছে আমাদের এখানে, এবং এখানে ই এরকম বহিস্থ কোণ দেওয়া, এবং ওর মধ্যে একটা সমান্তরাল করে বাহু দেওয়া আছে, তো ওর মান দেওয়া আছে তোমার 60 ডিগ্রি, ওর মান দেওয়া আছে 50 ডিগ্রি। আচ্ছা, ওর মান দেওয়া 4, ওর মান হচ্ছে 6। তোমাকে প্রথম বলছে, ওরা বলে দিছে যে বি এ এবং সি হচ্ছে সমান্তরাল, মানে এইটা এবং এটা সমান্তরাল। তারপর চাইছে এসি এর মান, চাইছে এসি। এটা তুমি কিভাবে বের করবে, দেখো খুব ইজি। তুমি জানো যে সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে তাদের কিন্তু অভ্যন্তরীণ কোণ কি হবে, সমান হবে, তার মানে এইটা যদি 60 হয় তাহলে এটাও কিন্তু কি 60। এবং আমরা জানি যে এখানে এই পুরোটা কোণের মান কত 180, তাহলে তোমার এসি চাইছে মানে কি, এসিই মানে এইটুকু অংশ চাইছে নাকি। তাহলে 180 থেকে তুমি এই 50 বাদ দাও, কত থাকে 130 থাকে, 130 থেকে আবার 60 বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে বলো 70 থাকবে নাকি। তার মানে এসির মান কিন্তু কত ডিগ্রি, 70 ডিগ্রি। বাস, এটা মুখে মুখে করা যাবে, তোমার 10-15 সেকেন্ড লাগবে যারা বিষয়গুলো জানো এটা। আচ্ছা, তারপরে কি বলছে দেখো এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল চাইছে, মানে এটার ক্ষেত্রফল, এটা তো আরো সোজা, এখন তো আর ওইখানে যাওয়াই লাগবে না। এবিসি ক্ষেত্রফল মানে কি, দেখো দুই বাহু দেওয়া আছে, অন্তর মানে তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে এই যে হাফ এবি সাইন থিটা, এখানে হাফ তো হাফ, এটার মান কত বলো, এটা 4, এটা হচ্ছে 6, আর সাইন কত থিটার মান কত কি দেওয়া আছে তোমার 60 ডিগ্রি দেওয়া আছে, এটা আমরা এখানে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে হাফ, এখানে 4 হচ্ছে তোমার 24, এবং সাইন 60 মান তুমি জানো যে √3/2, তাহলে এখানে 2 দিয়ে কাটো করে 12 হয়, আবার 2 দিয়ে কাটো করে 6 হয়, তার মানে 603 বর্গমিটার। বাস, এইভাবে ক্ষেত্রফল এটা বের করা যাবে। তো চিত্র দেখলে ভয় পাওয়ার কিছু নাই, তুমি জাস্ট এই নর্মাল বেসিক গুলো জানলে কিন্তু ইজিলি এই এমসিকিউ গুলো সমাধান করতে পারবে। আচ্ছা, তারপর দেখো এখানে সমবাহু ত্রিভুজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো সমবাহু ত্রিভুজ থেকে প্রায়ই প্রশ্ন আসে আমাদের। তো এখানে সমবাহু ত্রিভুজ থেকে 2-3 টাইপের প্রশ্ন আসতে পারে, আমি একটু বলি। দেখো সমবাহু ত্রিভুজ মানে তোমরা জানি যে সব বাহু সমান, এবং ওর সবগুলা কোণও কিন্তু কি তোমার সমান 60 ডিগ্রি করে হয় না। তো এখানে তোমার ক্ষেত্রফল কি, দেখো ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার, এবং ওর মধ্যমাটাও ইম্পর্টেন্ট, ওইখান থেকেও প্রশ্ন আসে। ওর মধ্যমা সূত্র হচ্ছে, সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। তো এই দুইটা সূত্র যদি আমার জানা থাকে, এখান থেকে যেরকম প্রশ্নই বলুক আমরা ইজিলি পারবো। অনেক সময় সরাসরি বাহু দিয়ে দেয়, ধরো বাহু বললো যে 6 সেন্টিমিটার বা মিটার যেটাই বলে, তো ওই 6 সেন্টিমিটার দিয়ে তোমাকে বলো যে ক্ষেত্রফল কত, তাহলে তুমি এই যে সূত্রের মধ্যে শুধু বসাই দিবা √3/4, বাহু কত 6, তাহলে 6 স্কয়ার। তো এখানে √3 আছে, এখানে 4 আছে, তাহলে 6 এর স্কয়ার করলে 36, 4 দিয়ে কাটলে 4×9 = 36, তাহলে কি থাকতেছে 9√3। বাস, এত বর্গ সেন্টিমিটার ইজিলি বের করা যাবে কিন্তু।
আচ্ছা, অনেক সময় আবার তোমার যদি মধ্যমা দেওয়া থাকে, ধরো মধ্যমা দেওয়া হচ্ছে, ধরো 2√2 দেওয়া এরকম। তো মধ্যমা দিয়ে তোমাকে বললো যে তুমি কি করো, ক্ষেত্রফল বের করো। তাহলে মধ্যমা থেকে ক্ষেত্রফল কিন্তু এই সূত্র দিয়ে বললে হবে না। তোমাকে আগে কি করতে হবে, এই ক্ষেত্রফলের যে মধ্যমার যে সূত্র আছে ওইটার সাথে তুলনা করবা, যে যে এটা হচ্ছে মধ্যমা সূত্র আর ওরা দিয়ে দিছে মধ্যমা হচ্ছে 2√2, ধরে নেওয়া আর কি এরকম দিল। তো সেক্ষেত্রে তুমি আগে বাহু বের করবা, তারপরে বাহুরে ওই সূত্র, মানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে তোমার তখন। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো √3/2 আছে আমার এখানে, এবং এখানে সরি, এটা আমি আর এখানে রাখবো কেন, এটা সমান্তরাল, এটা লিখলাম। এখন বাহু ও গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হবে। আমি যদি ভাগ না দিয়ে গুণ দিই তাহলে ওর উল্টাই দিব না, 2 পরে √3 কি হবে নিচে। তাইলে এখন দেখো এখানে কি হইতেছে, 2 × 2 = 4, 4√2 হচ্ছে উপরে, আর এখানে হচ্ছে কি তোমার যে √3। ঠিক আছে, তো এরকম বাহু, এখন এটাকেই তুমি এখানে বসাই দিবা যে √3/4, বাহু হচ্ছে স্যার আমার 4√2/√3, উপরে কি হবে বা স্কোয়ার, না তো স্কোয়ার হবে। এখানে √3/4, তুমি দেখো এখানে কি আসে, 4 স্কোয়ার করলে 4 4 16, স্কোয়ার রুট কাটা গেলে আবার 2, তাহলে 16 দুগুণে কত আসতেছে এখানে 32, স্কোয়ার রুট কাটা গেলে এখানে কি থাকতেছে 3 থাকতেছে না। তাইলে এখানে দেখো তোমার √3 দিয়ে কাটলে কি হবে, একটা √3 থাকবে নিচে, কারণ 3 মানে তো দুইটা √3 আমরা জানি, এবং 4 8 কত হয় 32, তার মানে 8/√3 এত বর্গ সেন্টিমিটার। বাস এরকম ভাবে কিন্তু আমরা মধ্যমা থাকলে মধ্যমার সাথে তুলনা করে বাহু বের করবো, তারপরে ক্ষেত্রফলের মধ্যে বাহুটা আমরা জাস্ট এই যে এইভাবে বসায় দিলে কিন্তু তোমার কি হয়ে যাবে, ক্ষেত্রফল বের করা যাবে। ঠিক আছে কথাটা। আর বাহু দিয়ে যদি ক্ষেত্রফল মানে মধ্যমা চাই, বাহু দেওয়া ধরো মধ্যমা চাইছে, তাহলে তো একদম সোজা, এই সূত্রের মধ্যে শুধু বাহুর মান আছে, ধরো 6 দেওয়া বা অন্য কিছু দেওয়া আছে, ধরো 5 দেওয়া আছে, 8 দেওয়া, যেই রকমই দেওয়া থাক তুমি সব বসায় দিবা, √3/2 × 5 বাস। তাহলে 5√3/2, এটাই হচ্ছে তোমার মধ্যমা। ঠিক আছে, এইভাবে এখান থেকে করতে পারবা আশা করি। আচ্ছা, এরপরে দেখো এখানে সমবাহু ত্রিভুজের পরে আমাদের, সমবাহু ত্রিভুজের পরে এখানে আছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ থেকে আমরা সূত্র কি জানি, তোমার সূত্র জানি হচ্ছে তোমার যে b/4 √4a² - b²। এখানে জাস্ট মাথায় রাখবা যে এ মানে হচ্ছে কিন্তু সমান সমান বাহু, আর বি মানে ভূমি, হ্যাঁ। তাইলে আর পেস লাগবে না এখানে। ক্ষেত্রফল দিলে নর্মালি বাহু এরকম সমান সমান বাহু আর তোমার ভূমি দিয়ে বলে, তখন শুধু মানটা বসাই দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে এখানে আমরা যদি 16.2 এ যাই, 16.2 থেকে কি কি প্রশ্ন আসতে পারে। 16.2টা আমরা জানি হচ্ছে তোমার চতুর্ভুজ সংক্রান্ত। তো ওইখানে কিন্তু তোমার কি কি বিষয় আসবে বলতো, আয়ত আসবে, বর্গ আসবে, ওইগুলোর পরিসীমা সহ যা যা সূত্র, আয়তক্ষেত্রে যদি দেখি না, এটা কিন্তু মূলত চতুর্ভুজ সংক্রান্ত। তো এখানে আমরা চতুর্ভুজের মধ্যে কি আছে বলো, আয়ত আছে, তারপরে হচ্ছে তোমার রম্বস আছে, সামান্তরিক আছে, বর্গ আছে, ট্রাপিজিয়াম আছে, ঘুড়ি আছে, হ্যাঁ। এগুলোই নর্মালি তোমার এখান থেকে আসে। তো আমরা প্রথমে একটু আয়ত নিয়ে আলোচনা করি। দেখো আয়তের ক্ষেত্রফল সবাই জানে, দেখো প্রস্থ এবং পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবং তোমার হচ্ছে কর্ণ হচ্ছে কি √দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এখানে প্রশ্নগুলো কেমন কেমন আসতে পারে দেখো, অনেক সময় তোমাকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বলবে কর্ণ কত, ওইটা তো যা সূত্রে বসাই দিতে হয়, যেমন দৈর্ঘ্য ধরো 5 দেওয়া আর প্রস্থ হচ্ছে 3 দেওয়া। তুমি তো জানো যে কর্ণ সূত্র কি, যদি কর্ণ চাই এরকম বাহু দিয়া, তাহলে √দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে কি প্রস্থ স্কয়ার। তাহলে এখানে 5 স্কয়ার করলে 25, এখানে 3 স্কয়ার করলে 3 3 9, তুমি রুট করো। 25 আর 9 যোগ করলে কত হইতেছে তোমার 34, 34 কে রুট করলে যা আসে তাই। অথবা অনেক সময় অপশনে √34 থাকতে পারে, তো ওইটা হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু কর্ণের ক্ষেত্রে কিন্তু আবার কোনো এককের আগে সামনে কোনো কিছু আসবে না। ঠিক আছে, আমরা জানি যে ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ আসে, আর আয়তন তুমি যদি করো তাহলে ঘন আসবে। যেহেতু ক্ষেত্রফলের ক্ষেত্রে দুইটা জিনিস গুণ করা হয় এই জন্য বর্গ আসে, এবং মানে আয়তনের ক্ষেত্রে কিন্তু তিনটা জিনিস গুণ করা হয় এই জন্য সামনে ঘন আসে। এখানে কিন্তু এরকম গুণ টুন কিছু করা হইতেছে না আমরা, এই জন্য এখানে কিন্তু কিছু আসবে না, হ্যাঁ, এককটা কিন্তু সেমই থাকবে। এই হচ্ছে বিষয়। তারপরে এখান থেকে আরো কেমন কেমন প্রশ্ন আসতে পারে দেখো, তোমার এখানে যেমন আয়তক্ষেত্রে তোমার দৈর্ঘ্য দেওয়া, আবার কোণের মান দেওয়া, তোমাকে প্রশ্ন চাইছে। ধরো দৈর্ঘ্য হচ্ছে 12 দেওয়া, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য 12 দেওয়া, এবং কোণের মান দেওয়া হচ্ছে তোমার 13 দেওয়া। তোমাকে বলতেছে যে প্রস্থ বাই করো, তাইলে তুমি জানো যে কোণের সূত্র কি, দৈর্ঘ্য স্কয়ার, মানে এখানে তো দৈর্ঘ্য 12, 12 স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এখানে আপাতত প্রস্থ স্কয়ার আমি লিখি, তোমরা যারা বুঝো আর এক স্কয়ার ধরে করে ফেলবা, হ্যাঁ, ওটা সুবিধা, লেখা যত কম লেখা যায়। ইকুয়াল হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ কত দেওয়া 13, 12 স্কয়ার করলে কত হয় 12 12 144, এখানে তো প্রস্থ স্কয়ার আছে। আমি তো রুট রাখতে চাই না, তো রুট যদি ওই পাশে যায় তাহলে স্কয়ার হবে, স্কয়ার ওই পাশে গেলে যেমন রুট হয়, তাহলে রুট ওই পাশে গেলে স্কয়ার হবে। 13 কে আমরা স্কয়ার করে দিলে কত হবে 100, 13 13 গুণ 169, 144 এখানে প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাসের, আর প্রস্থ স্কয়ারটা যেমন আছে এমন থাকলো, এটা বিয়োগ করলে কিন্তু 25 থাকতেছে না। তো এখানে প্রস্থ স্কয়ার, আবার যথারীতি স্কয়ার টু পাশে গেলে কি হবে রুট হবে, তখন রুট হইলে স্কয়ার যদি ওই পাশে গেলে রুট হয়, তখন কিন্তু আমার প্রস্থের মান থাকবে কত 5, এই তো 5 মিটার, বা সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, যে এককে থাকে ওই এককে আমরা দিয়ে দিব।
আচ্ছা, তারপরে আবার অনেক সময় বলতে পারে যে কর্ণদ্বয় সমষ্টি, তো তুমি এক কর্ণ বাই করার পরে কর্ণদ্বয় সমষ্টি মানে কি আয়তের কর্ণ তো অবশ্যই সমান দুইটা, তো সেক্ষেত্রে তুমি শুধু সামনে দুই দিয়ে মানে দুই দিয়ে গুণ করে দিবা বাস এক করে তাইলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে বর্গের কথা যদি আমরা বলি, বর্গ কিন্তু তোমার বর্গের কিন্তু কর্ণ সমান এবং বর্গের সব বাহু সমান, আর বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার আমরা জানি, এবং কর্ণ সূত্র হচ্ছে √2 বাহু। তো এখানে যে কোনো একটা মান দিয়ে তোমাকে অন্যটা চাইবে আর কি। ধরো তোমার হচ্ছে কর্ণের মান দিয়ে বললো যে এটার ক্ষেত্রফল কত, তাহলে কর্ণ মান যদি ধরো তোমার দিছে 5√2, তাহলে তুমি কর্ণের সূত্র জানো এটা সমান 5√2 লিখবা, √2 কাটা গেলে বাহুর মান 5, বাস এই যে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার 5 স্কয়ার বসাই দাও 25 হয়ে যাবে। মানে আমরা ইজিলি করতে পারি, সূত্র জানা মানেই ওদের থেকে কিন্তু এমসিকিউ আমরা একটু একবার যারা আমরা দেখছি তারাই কিন্তু ইনশাল্লাহ পারবে এখান থেকে খুব বেশি টাফ এমসিকিউ কিছু আসে না তোমার। আচ্ছা, তারপর এখানে আচ্ছা এখানে সংখ্যা না দিয়ে আবার অনেক সময় তোমার মানে চলকের মাধ্যমে দিতে পারে, তো ওই ক্ষেত্রে বইয়ের কোনো কিছু নাই। যেমন এখানে একটা প্রশ্ন যশোর বোর্ডে আসছে দেখো, যেটা বর্গের পরিসীমা দেওয়া a/2 দেওয়া, a/2 পরিসীমা তোমাকে বলছে যে ক্ষেত্রফল কোনটি। তো দেখো কত ইজি, পরিসীমা মানে কি, পরিসীমা মানে তো সব বাহুর যোগফল, আর বর্গের ক্ষেত্রে যেহেতু সব বাহুর সমান তাহলে 4 বাহু, এই 4 বাহুর সমান তুমি এটা লিখবা, যেহেতু ওরা বলছে এটা পরিসীমা। সে 4 গুণাকার আছে ওই পাশে আনলে ভাগাকারে, তো এইভাবে নিচে ভাগাকারে দেওয়া হচ্ছে কথা, আমরা এরকম থাকলে নিচে এইভাবে লিখে ফেলে একই কথা। তাহলে বাহু কিন্তু কি আসতেছে a/8। এখন আমাকে ক্ষেত্রফল বলছে মানে কি, আমি তো ক্ষেত্রফল জানি বাহু স্কয়ার, তো ওটা স্কয়ার করে দেবো, ওটা দিয়ে দেবো বাহু তুমি এখান থেকে পাইছো। তাইলে এখানে এই যে স্কয়ার বাই কত 64 কিন্তু, এবং সামনে যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে কি আসবে বর্গ আসবে কথাটা, বাস এত বর্গ একক। এইভাবে কিন্তু আমরা এটা সহজে বের করতে পারি। তারপরে দেখো এখানে একটা খুব সুন্দর একটা প্রশ্ন আছে এখানে যে বর্গের পরিসীমা দিয়ে কর্ণ চাইছে, ওইটা তো আরো সোজা, আসলে সহজ প্রশ্ন, এগুলো বোর্ড প্রশ্ন কিন্তু আমরা বলতেছি দেখো, যেমন ঢাকা বোর্ড 23 আসছে দেখো বর্গের পরিসীমা 36, তো পরিসীমা মানে কি 4 ইন্টু বাহু সমান হলো 36, তাহলে 4 গুণাকার আছে ভাগ করে দিয়ে গেলে, ভাগ করলে 4 9 36, তার মানে বাহু কিন্তু 36। এখন কর্ণ বললে কি √2 ইন্টু বাহু, তো বাহু তো 9, তার মানে 9√2 না, ওইটা আর যে ক্যালকুলেটর ওরকম আসে তাহলে চাপ দিলে পরে যা আসবে ওইটা লিখে দিবা, এত বাস 9√2। ক্ষেত্রফল বললে বাহু স্কয়ার করে দিবা, 9 স্কয়ার করলে 81, 81 বর্গ সেন্টিমিটার, বাস এগুলো ইজিলি পারা যাবে আশা করি আমরা। আচ্ছা, এরপরে আসো এখান থেকে আচ্ছা আরেকটা প্রশ্ন এখানে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে আসছে দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হচ্ছে আমাদের কাছে, আমরা একটু দেখি দেখো। যেমন বর্গক্ষেত্র 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে অন্তর্লিখিত হলে, আচ্ছা কথাটা একটু আমরা বুঝি। এখানে বলতেছে যে বর্গক্ষেত্র 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত, বর্গটা বৃত্তে অন্তর্লিখিত, এবং বর্গটা কেমন সেটার ব্যাসার্ধ হচ্ছে কত 3। আচ্ছা, এখন অন্তর্লিখিত মানে কি, বর্গ তো ভিতরে এরকম নাকি, বর্গ অন্তর্লিখিত আছে, তাহলে ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে এখানেও তো 3 হবে, তাহলে এটার ব্যাস কিন্তু কি হবে তোমার 6 হবে। 3 যেহেতু ব্যাসার্ধ, ব্যাস কত 6, তাহলে ব্যাস 6 মানেই হচ্ছে কিন্তু বর্গের কর্ণ, এটা বৃত্তের ব্যাসই কিন্তু কি হবে বর্গের কর্ণ হবে, তুমি চিত্রটা আঁকলেই বুঝতে পারবা। হ্যাঁ, তো এখানে কর্ণ বর্গের কর্ণ দেওয়া আমরা পাইলাম, এরপরে বলতেছে যে বর্গের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা দেখো, তাহলে এখানে বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি বাহু স্কয়ার, আর বাহু তো আমি এখানে সরাসরি পাচ্ছি না। হ্যাঁ, কি পাচ্ছি আমরা এখানে 3 ছিল হচ্ছে ক্ষেত্রফল, তো সেক্ষেত্রে আমরা এখানে কর্ণ 6 পাইলাম, আর কর্ণটা যেহেতু কি দেখতেছি আমরা বর্গের, সরি মানে ওইটার ব্যাসই কি বৃত্তটার ব্যাসই বর্গের কর্ণ, সেক্ষেত্রে আমরা এখানে বর্গের কর্ণ √2 ইন্টু বাহু সমান কিন্তু 6 লিখতে পারি। √2 গুণাকার আছে ওই পাশে গেলে কি আকারে হবে, 6 এর নিচে ভাগাকারি হবে, এবং এখানে যদি √2 দিয়ে কাটো তুমি তাহলে 3 দোকানে 6 না, তো 2 থেকে একটা √2 কাটা গেলে আরেকটা √2, তার মানে 3√2 কিন্তু, তখন বাহু তুমি কিন্তু কি পাইবা 3√2। এখন বাহু যদি 3√2 পাও তাহলে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল তো বাহু স্কয়ার, বর্গের ক্ষেত্রফলের কথা বলতেছি না, তাহলে বাহু স্কয়ার মানে কি 3 3 9, স্কয়ার রুট কাটা গেলে এখানে 2, 9 দোকানে কত হবে তখন 18, তাহলে বর্গের ক্ষেত্রফল কিন্তু আমরা 18 পাইলাম না। আর বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ব্যাসার্ধ তো 3 দেওয়া তোমার, তো ব্যাসার্ধ মানে কি তোমার, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, পাই তো তোমার থাক এখানে, আর পায়ের মান তো তোমরা জানো 3.1416, ওইটা যদি বসাও তাহলে বসাইলে এটা অপশন দেখে, অপশন এখানে পাই আছে, তার মানে পায়ের মান বসানোর দরকার নেই। আর এর মান 3, 3 এর স্কয়ার করলে 3 3 9, তার মানে 9 পাই। এখন এখানে কি বর্গ আর ইয়া বলছে নাকি বৃত্ত আর বর্গ বলছিল দেখবা তুমি, এখানে বলছে বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বর্গটা আগে হবে, তাহলে 18 হচ্ছে আগে আর বৃত্ত 9 পাইটা পরে। তুমি 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, আর 9 দিয়ে কাটা গেলে 9 কাটা গেলে থাকে পাই, তার মানে 2:পাই, বাস এটাই আনসার। দেখছো, এটা কিন্তু ইজিলি পারা যাবে আশা করি আমরা। আচ্ছা, এরপরে দেখো এখানে সামান্তরিক থেকে যদি আসে, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি তোমার শুধু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, অনেকে গুলাই ফেলে, এটা তোমার হচ্ছে ত্রিভুজের সাথে গুলাই ফেলে হাফ, এখানে কিন্তু হাফ নাই। হ্যাঁ, সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে কি তোমার শুধু ভূমি ইন্টু উচ্চতা, তো এখানে মান দেওয়া থাকলে যদি উচ্চতা এবং ভূমির মান থাকে তুমি জাস্ট দুইটা গুণ করে দিবা, বাস হয়ে যাবে, সামান্তরিক ক্ষেত্রফল হয়ে যাবে। আচ্ছা, এখন অনেক সময় কি থাকবে তোমার একটা দিকে মান দিবে, আবার ক্ষেত্রফল দিবে, তারপর বলবে তুমি উচ্চতা বের করো,
ধরো তোমাকে বললো যে সামান্তরিকের, তুমি তো জানো ক্ষেত্রফল মানে কি তোমার ভূমি ইন্টু উচ্চতা। এখন তোমাকে বাংলাতে লিখে দিল অথবা যদি চিত্র দেয়, তো চিত্র দিলে কেমন আসবে আমি একটু দেখে দিচ্ছি। আগে বাংলাতে বলি, ধরো ভূমি আর উচ্চতা দেওয়া, ধরো ভূমির মান দেওয়া ধরো হচ্ছে 6, আর ওর ক্ষেত্রফল দেওয়া মানে সামান্তরিকটা আর ক্ষেত্রফল দেওয়া ধরো তোমার হচ্ছে 48। তোমার বলতেছে উচ্চতা বের করো, তাহলে তুমি সূত্র তো জানো যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ওইটা সমান হচ্ছে 48, যেহেতু সামান্তরিক কথা বলতেছি আমরা। এবং এখানে তুমি কি করতে পারো বলো, ভূমির মান 6 বসাই দিলা, 6 গুণাকারে আছে, ওই দিক গেলে কি আকারে হবে, ভাগাকারে। তাহলে এই যেখানে গুণাকার আছে ওই দিক দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে 6 8 কত হয় 48, মানে উচ্চতা কিন্তু 8 সেন্টিমিটার। একদম ইজিলি বের করতে পারবো, মানে তোমাকে যেটাই দেওয়া থাক সূত্র যদি জানো তুমি, তাহলে একদম ইজিলি বের করতে পারবে এই বিষয়গুলো। আচ্ছা, চিত্র আকারে যদি বলে, বাংলাতে বললে তো তোমরা বুঝতে পারো, যদি চিত্র দিয়ে না বলে আমরা বুঝি না, ধরো এরকম একটা চিত্র দিলেও বলে দিবে যে ওরা সামুদ্রিক, এছাড়া দেখতে তো সামুদ্রিক চিনে যাবে না। তো এখানে এর উচ্চতা দেওয়া ধরো 6। এখন তোমরা বললো যে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল দেওয়া আছে, ধরো এরকম সামান্তরিকটা যা চিত্রে বললো যে এবিসিডি একটা সামান্তরিক, এটা যে তোমার মানে উচ্চতা ওইটা ওরা বলে নাই, বাট এখানে যেহেতু লম্ব চিহ্ন দিব তোমার বুঝতে হবে যে এটা হচ্ছে কি, এটা উচ্চতা। আর কিছু বলা দরকার নেই, তোমার খালি এবিসিডি ক্ষেত্রফল দিয়া এখানে চিত্রের মধ্যে 6 মান দেওয়া, এই ওইটাও নিচে লিখবে না, ওইখানেই দেওয়া আছে 6 সেন্টিমিটার ধরে এখানে দেওয়া থাকলো। তো তোমাকে বলতেছে যে ওইটার ক্ষেত্রফল হলো কত, 48, যে এই সামুদ্রিক এবিসিডি ক্ষেত্রফল 48। তোমার বলছে বিসি বের করতে, ভূমিও বলে নাই কিন্তু। তুমি তো এটা বুঝতে হবে যে বিসি মানে কি, এটা এটা সামুদ্রিক কিন্তু ভূমি। তাইলে ঘুরে ফিরে কিন্তু এইটাই কিন্তু আমরা করতেছি, যে ক্ষেত্রফল মানে ভূমির উচ্চতা সামুদ্রিক যেহেতু, ভূমির উচ্চতা সমান কত এখানে 48 যদি বলে, বা যাই বলো ওরা ওইটা লিখবা তুমি এখানে। তারপরে ভূমির বিসি মান মানে তো এটা ভূমি নাকি, এবং সেখানে উচ্চতা তুমি দেখতেছো যে ওটা উচ্চতা 6 দেওয়া আছে, তাহলে এখানে উচ্চতার 6 তুমি বসাও, 6 গুণাকার আছে, পরে ওইখানে যখন তোমার ভাগাকারে যাবে তখন কিন্তু জাস্ট ভাগ করলে 8, মানে বিসির মান কিন্তু 8 সেন্টিমিটার হয়ে যাবে সুন্দর করে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এরকম চিত্র থাকলেও কিন্তু পারবো, হ্যাঁ, এই বেসিক গুলো যাদের জানা আছে, চিত্র দেখে ভয় পাওয়ার কিছুই নাই, জাস্ট প্রশ্ন সুন্দর করে দেখবা, ওই দিন তোমার মিনিট তুমি এটা করে ফেলতে পারো, ওই দিন মিনিট, হ্যাঁ, এটা কোনো টেনশনের কারণে। আচ্ছা, এরপরে আমরা যদি এখান থেকে দেখি তারপরে কি আর কি আসতে পারে এখানে। আরেকটা জিনিস দেখো, এখানে সামুদ্রিক থেকে আরেকটু খুব সুন্দর জিনিস দিচ্ছে এরা, এরকম সামুদ্রিক তোমরা জানি যে বিপরীত বাহু কি হয় তোমার, সমান ও সমান্তরাল হয়। তাহলে চিত্রটা হচ্ছে এরকম আর কি, তোমার এখানে এ বি সি ডি দেওয়া আছে। তো এই বাহু এই বাহু সমান, এটা এটা সমান, আমরা জানি যে এটা সামান্তরিক। আর ওরা সামান্তরিক না বললে এরকম দিকে দাগ দিবে, যে তুমি বুঝবা যে এই যে এটা মানে সমান এবং একটা কাছেও মানে এই দুটো সমান, তাহলে এটা সামান্তরিক, বিপরীত বাহু সমান যেহেতু। আচ্ছা, তারপরে এখন ওরা বলছে কি দেখো, ওরা এটার মান দিয়ে দিছে, এই কোণের মান দিছে 100 ডিগ্রি। আচ্ছা, এখন তোমাকে চাইছে হচ্ছে কি দেখো, সিবিই চাইছে, সিবিই মানে এইটার মান চাইছে। অনেক কত টেনশনে পড়ে যাবে যে কি অবস্থা, এটা কিভাবে বের করবো। খুবই ইজি, দেখো আমরা জানি, এটা তোমার বেসিক জানতে হবে যে সামান্তরিকের বিপরীত কোণ কিন্তু সমান হয়, তাহলে ও 100 মানে কিন্তু ও 100। আর ও যদি 100 হয় তাহলে এই যে এদিকে সরল একটা রেখা গেছে মানে তো 180, এটা ও যদি 100 হয় তাহলে ও কি থাকে, 80 থাকে না। আচ্ছা, এইটা করলে বলো তো, যারা জানি আমরা এই জিনিসটা, এটা তো 3 সেকেন্ডও লাগবে না, আমরা খালি বলবো যে ও 100 মানে ও 100, মানে 3 সেকেন্ড না, অ্যাকচুয়ালি 10 সেকেন্ড ধরে সর্বোচ্চ লাগবে, যে আমরা দেখবো একটু সুন্দর করে যে ও সমান মানে সামান্তরিক, ওই যে বিপরীত বা সমান অটোমেটিক মাথায় থাকবে, যারা জানি আমরা ও 100 মানে ও 100, আর ও 100 মানে তো ও 80। কেন আসতো বললাম স্যার, হ্যাঁ, যে সামুদ্রিকের বিপরীত কোণ সমান হয়, সেক্ষেত্রে ওর জন্য বিপরীত ওটা সমান। আর আবার এটা যেহেতু সরল রেখা, তাহলে এটার যোগফল 180 হবে, সেক্ষেত্রে ও 100 হলে তো ও 80 থাকে না। ক্যালকুলেটর লাগবে না, তুমি 10 সেকেন্ডই করতে পারবে এগুলো। চিত্র দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আমরা ইজিলি পারবো ইনশাল্লাহ। তারপরে আসো রম্বস নিয়ে যদি বলি, আমরা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল, হাফ ইন্টু কর্ণদের গুণফল। তো সেক্ষেত্রে কি হবে, যে কোনো একটা কর্ণ দেওয়া থাকবে, আর রম্বসের কর্ণ কিন্তু সমান হয় না, ওইটা একটু মাথায় রাখবো, রম্বসের কর্ণ সমান হয় না। সেক্ষেত্রে রম্বসের তোমার ধরো ক্ষেত্রফল দিছে ধরো হচ্ছে তোমার 56, আর তোমার বললো যে একটা কর্ণ হচ্ছে 9, অপর কর্ণ কত। অথবা এরকম বাংলাতে না বলে তোমার চিত্র এঁকে দিছে, এরকম ভাবে আঁকছে যে এটা একটা রম্বস, সব বাহু মানে সব বাহু সমান কিন্তু কোণ সমান, সমকোণ থাকবে না, হ্যাঁ। আচ্ছা, তো এখন তোমাকে বললো যে এরকম এটার মান দেওয়া, ধরো তোমার হচ্ছে ধরো 7 দেওয়া। তো এখানে 7 দিয়া তোমার বললো অপর কর্ণ, মানে এখন বললো যে এটার মান কত, এবং ক্ষেত্রফল দিল যে এটা একটা রম্বস, রম্বসের ক্ষেত্রফল 56। তোমাকে বললো যে এই অপর কর্ণ, মানে কর্ণ বলবে না, ধরো তোমার হচ্ছে এরকম বললো আর কি, যে বিয়োর মান দেওয়া, তুমি হচ্ছে এডি বের করো, বা এডি দেওয়া বিয়োগ বের করো, এরকম। তার মানে অপর কর্ণ চাইতেছে আর কি। অথবা বাংলাতে বলা থাকলো যে একটি রম্বসের কর্ণ 9 এবং ক্ষেত্রফল 56, অপর কর্ণ কত। তখন তুমি কি করবে, তুমি জানো যে ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু দুইটা কোণের গুণফল, তো একটা কোণের তো 9 দেওয়া আছে, তুমি অপর কর্ণ যেটা বের করবে এটাকে 1 ধরতে পারো। ঠিক আছে, ইকুয়াল টু ক্ষেত্রফল সমান কত 56 ওরা বলছে, বা যাই বলে ওটা লিখবা, হ্যাঁ।
আচ্ছা তারপরে দেখো এখানে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে এক্স ঠিক আছে, এখানে কিন্তু 9/2 মানে 4.5 আসতেছে কিন্তু, না 9/2 মানে কি 4.5, ওইটা কোন আকারে আছে, ওই পাশে গেলে কি আকার হবে, 56কে আমরা 4.5 দ্বারা ক্যালকুলেটরে ভাগ করে দিব, বাস যেটা আসে ওইটাই কিন্তু অপর কর্ণ। ঠিক আছে, এরকম আসতে পারে এখান থেকে রম্বস থেকে। দেখো তারপরে আবার দুই কর্ণ দিয়ে ক্ষেত্রফল চাইতে পারে, তো ওইটা তো আরো সোজা, দুই কর্ণ ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু কর্ণ দিয়ে করবো, দুটো কর্ণ কোণ দিবা, হাফ মানে তো মানে অর্ধেক করবা মানে দুই দিয়ে ভাগ করে দিবা, বাস একদম ইজিলি করতে পারবে, এবং এগুলো কিন্তু বোর্ডে বারবার আসছে আমরা দেখতেছি। আচ্ছা তারপর এখান থেকে দেখো আহ, তোমার ট্রাপিজিয়াম আছে, এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী যে দূরত্বটা থাকে, মানে ট্রাপিজিয়ামটা কেমন হয় এটা তো চিনি আমরা, না এক জোড়া বাহু সমান্তরাল আর অন্য বাহু কি তোমার অসমান্তরাল। তো সেক্ষেত্রে এখানে তোমার সমান্তরাল বাহুদের যোগফল মানে কি, যে এই দুটোর যোগফল এবং দূরত্ব, এখন দূরত্ব কিন্তু এইভাবে বা এইভাবে হয় না, দূরত্ব হয় সোজাসুজি, তাহলে লম্ব যেটা থাকবে ওইটা, হ্যাঁ দূরত্ব, এই ক্ষেত্রে এটা আমরা এইচও বলতে পারি, অনেক সময় এইচ এর মান দেওয়া থাকবে, ওইটাই দূরত্ব, হ্যাঁ সমান্তরাল বাহু দূরত্ব এরকম। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওই সূত্র দিয়ে আমরা করে ফেলবো ক্ষেত্রফলের যেই কথাই বলো করা। আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন দেবে, এটা খুলনা বোর্ডে আসছে, আমি একটু চিত্রটা আঁকি, এরকমই চিত্রটা, ওরা উল্টা দিকে লিখছে আর কি। আচ্ছা আমি ওই লিখে ফেলি এখান থেকে, দেখো এটা হচ্ছে সি, এইটা ধরো ডি, এটা এ, এটা বি, এবং এটা হচ্ছে ই। না সরি, বিষয়টা এমন না। আচ্ছা আমরা একটু এইভাবে লিখি, দেখো ওদের মতো করে লিখি। তাহলে এখানে দেখো, এখানে মান দেওয়া আছে, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, তারপরে এইটার মান দেওয়া আবার 5 সেন্টিমিটার, এখানে লম্ব দেওয়া আছে, এবং এখানে এরকম 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 দেওয়া আছে, এরকম মানে কিন্তু সব বাহু সমান বলতেছে ওরা। আচ্ছা আপাতত সমান, বাট যখন এটা একটু অ্যাড হবে তখন কিন্তু এটা কি বড় যখন হয়ে যাবে তখন তো আর সমান থাকবে না, এটা 5 আর অ্যাড হবে না, 12 আর 5 মানে 17 হবে কিন্তু। আচ্ছা এখন ওরা বলছে যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম আছে, এ বি সি ডি মানে এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, কেন, কারণ এই যে এই বাহু সমান্তরাল, কিন্তু এই দুই বাহু কিন্তু সমান্তরাল না। তুমি এখন এটা ধরো না, এখানে আগে আবার চিন্তা করো, এই দুই বাহু কিন্তু কি না, সমান্তরাল না। তোমাকে প্রথম প্রশ্ন বলছে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, তাহলে তো ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল। তো এইটা 12 দিয়ে যেহেতু সব জায়গায় এরকম একই চিহ্ন দেওয়া, তার মানে এটা আপাতত এইটুক কিন্তু একটা বর্গ, তাহলে ও 12 হইলে কিন্তু ও 12 ও 12 ও 12, তো সেক্ষেত্রে এটা যদি 12 হয় তাহলে 12 আর 5 মিলে এই ফুল বিসির মান কিন্তু কত আসছে, 17। আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুকে এটা এটা আর এটা, তা ও তো 12 আর ও কত 17, কিন্তু তাদের দূরত্ব আছে, দূরত্বটা দেখো, দূরত্ব নিতে তোমার কি সোজাসুজি, এই যে লম্ব দেওয়া এখানে, তাহলে এইটার দূরত্ব মানে কিন্তু এটাই, তাহলে এটা কিন্তু কি 12। বাস এখন তুমি ক্যালকুলেটর কাজ করবে, 2 দিয়ে 12 কাটলে 6, এই দুইটা যোগ করো 17, আর যোগ করলে কত হয় 29, 29 কে আমরা 6 দ্বারা গুণ দিয়ে দিব, বাস যা আসে তাই আনসার। কত হয় 318 না, তো 6 নং 54, 4 হাতে আছে 5, 6 দুগুণে 12 আর 5 হচ্ছে 17, 174, বাস এত বর্গ সেন্টিমিটার আনসার হয়ে গেছে কিন্তু ক্ষেত্রফল, এই যে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে গেল। আচ্ছা তারপরে আমরা এখানে ওই পরের প্রশ্নটা দেখি, চলো কি বলছে, যে এ বি ইডি বর্গ এবং সিডি ত্রিভুজের পরিসীমার অনুপাত, ত্রিভুজের পরিসীমা চাইছে বুঝছো। তো এখানে ওই এর পরিসীমা মানে বর্গের পরিসীমা কি হবে, বর্গের পরিসীমা তো 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু মানে কত, এই যে বাহু তো 12 না, 4 12 কত হয় 48, অনুপাত। এখন এইটার যে আমরা বললো কি ক্ষেত্রফল বললো না, না তো পরিসীমা বললো, তাহলে ওর পরিসীমা মানে তো সব বাহু লাগবে, ও 12 ও 5 ঠিক আছে, বাট ও তো নাই তোমার কাছে, পরিসীমা মানে তো 3 বাহুর যোগফল। তাহলে এখানে ওরা কি বের করবে, এই যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এখানে অতিভুজ স্কয়ার সমান লম্বকে তোমার এখানে এটা তো 12, 12 স্কয়ার এটার মান 5 স্কয়ার 144, আর এখানে কত তোমার 5 স্কয়ার করলে 25, সেক্ষেত্রে 169। তুমি যদি রুট করো, রুট তো করতে হবে, তুমি তো স্কয়ার করলা, রুট করবে না পরে, তাহলে অতিভুজ স্কয়ার থেকে তুমি তো শুধু অতিভুজ চাও, তাহলে এই জন্য কি করতে হবে, মানটাকে রুট করতে হবে, এটা যারা জানো আশা করি তোমরা বুঝতেছো, এটার মান 13, যে এখানে 13 লিখে দিব আমরা। তাহলে 13 আর 12 আর এখানে 5, 5 আর 12 কত তোমার 17, 17 কত 30, তাহলে এখানে এটার ক্ষেত্রফল কিন্তু কি আসছে, পরিসীমা কিন্তু কি আসতেছে 30 আসতেছে। বাস এখন এটা লিখে দিব আমরা এরকম, তাহলে এই যে বর্গের পরিসীমা 48 আর ওইটার পরিসীমা আমরা 30, ওইটা অবশ্য বের করতে আগে একটু এটা বের করা লাগছে। তো এটা যারা সমকোণী ত্রিভুজের বিষয়গুলো জানো, আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করছি, এটা ইজিলি কিন্তু পারবা আশা করি। এখান থেকে তাহলে এই মানটা বের হয়ে গেল। এখন কাটাকাটি যদি যেহেতু জোর সঙ্গে কাটাকাটিতে বসে যাবে, কাটাকাটি করবা, 24 দুগুণে 48 আর 15 দুগুণে বাস 24:15, ঠিক আছে। এখন ও আচ্ছা আরো তো 3 দিয়ে কাটা যায়, তাহলে 3 আটা 24 আর 3 5 15, 8:5, এটা অপশনে কি দেওয়া আছে ওইটার উপর নির্ভর করবে, হ্যাঁ একটু যদি কাটাকাটি করা লাগে করলাম আমরা। আচ্ছা এখান থেকে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুষম
বহুভুজ যেটা মানে সুষম বহুভুজ বলতে বর্গ কিন্তু সুষম বহুভুজ, সমবাহু ত্রিভুজও কিন্তু সুষম বহুভুজ। কিন্তু এর অধিক যখন মানে চারটার বেশি যখন হয় পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ, ওইখান ওই সময় আমরা এটাকে মানে আরেকটা সূত্র দিয়ে সহজে করা যায় আর কি। সেটা হচ্ছে তোমার n² / 4 cot 180 ডিগ্রি বাই হচ্ছে তোমার n। ঠিক আছে, তো এন মানে বাহুর দৈর্ঘ্য আর এ মানে হচ্ছে, সরি, এন মানে হচ্ছে বাহুর সংখ্যা, মানে পঞ্চভুজ বললে এন এর মান 5, ষড়ভুজ বললে এন এর মান 6, মানে যা বলে ওইটা, এবং এর মান হচ্ছে যে বাহুর যে মানটা থাকবে ওইটা। ঠিক আছে, বাহুর সংখ্যা হচ্ছে এন আর এ হচ্ছে বাহুর মান। বাকি সূত্র তুমি মুখস্থ জানলে ক্যালকুলেটর ব্যবহার করে easily করতে পারবা। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় বলে দেখো, কৌণিক বিন্দু কিন্তু তোমার বলে এখানে যে ত্রিভুজের বহুভুজটার মোট কোণের মান কত, ধর এরকম দেওয়া আছে। এটা অনেকে আবার সূত্র টুত্র দিয়ে করার চেষ্টা করে, এটা আমরা দরকারই নাই তোমার, যেহেতু সুষম টান দিয়ে তো টান দিয়ে দাও, ত্রিভুজ হলে ত্রিভুজ দিয়ে দাও। তাহলে এটা 180, এটাও তো 180, আর এটা চতুর্ভুজ মানে কত 360। তাহলে 180 360 এটা যোগ করলে কত হবে 720 ডিগ্রি। তার মানে এখানে কিন্তু এই সবগুলা কোণের পরিমাণ কিন্তু কত 720 ডিগ্রি। এভাবে আমরা ইজিলি কিন্তু এইভাবে বের করতে পারি, হ্যাঁ, একটু বুদ্ধি খাটালেই হবে আশা করি। আচ্ছা, এরপরে আসে এখান থেকে আমরা 16.3-এ যদি যাই, ওইটা হচ্ছে তোমার বৃত্ত সংক্রান্ত বিষয়। তো বৃত্তর যে বিষয়গুলো ওইগুলো কিন্তু আমাদের জানা থাকা লাগবে এই অধ্যায়টা করতে গেলে। এখানে বৃত্তের ক্ষেত্রফল তো আমরা সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², নাকি? পরিধি হচ্ছে 2πr, ঠিক না? তো এখানে আরেকটা জিনিস তোমার আছে দেখো, সেটা হচ্ছে একটা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ, আর একটা হচ্ছে তোমার বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট একটা চাপের অভ্যন্তরে যে অংশটা আছে ওইটার পুরোটার ক্ষেত্রফল। ঠিক আছে, ওইটাকে বৃত্তকলার ক্ষেত্রফল বলা হয়। তো এটার আবার আলাদা সূত্র আছে তোমার, চাপের যে দৈর্ঘ্য ওইটা হচ্ছে তোমার πr θ/180 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার πr²θ/360 ডিগ্রি। এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে কি তোমার এই যে চাপের যে দৈর্ঘ্যটা, এটা πr θ/, হচ্ছে তোমার কত 180 ডিগ্রি। তাহলে এই সূত্রগুলো জানতে হবে আমাকে এখান থেকে, ওই যে আমরা অঙ্ক করতে চাই। অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে তোমার দেখবে ক্ষেত্রফল দেওয়া থাকবে, তোমাকে বলবে এগুলো বের করতে, থিটার মান বের করতে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, অথবা থিটা দেওয়া থাকবে, ক্ষেত্রফল দেওয়া, এখান থেকে বের করতে বলবে। তো একটু দেখি আমরা এখান থেকে কেমন কেমন প্রশ্ন আসে। যেমন এখানে দেখো তোমার অনেক সময় চিত্র দিয়ে আসতে পারে, দেখো আহ, আমরা যদি একটু দেখি, এখানে বলছে যে বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত কোনটি। এটা কিন্তু, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় বারবার আসছে। দেখো, ব্যাসের সূত্র কি আমরা জানি, ব্যাস মানে তো 2r, আর পরিধি মানে কি 2πr। এখন কার কার অনুপাত বলছে এটা মাথায় রাখবে, যদি পরিধি আগে বলে তাহলে পরিধিটা আগে লিখবো, এটা পরে লিখবা, একটু জন্য কিন্তু ভুলে যাবে এগুলো, হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। দেখো এখান থেকে যে দেখো 2 2 কাটা, আর আরো কাটা, সব কাটা গেলে এখানে যে কাটা সব চলে গেছে তা না, এখানে কিন্তু আমরা ভাগ করতেছি মানে কি 1 কিন্তু থাকবে, তাহলে 1:π। বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত হচ্ছে 1:π, এরকম অনুপাত বলতে পারে। তারপরে এখান থেকে দেখো বৃত্তক্ষেত্র বা ক্ষেত্রফল থেকে যে প্রশ্নগুলো আসে চাপের দৈর্ঘ্য থেকে, যেমন একটা বৃত্তের ব্যাস দেওয়া 26, বলছে এর ক্ষেত্রফল কত। ব্যাস 26 মানে কি ব্যাসার্ধ তো অর্ধেক, তাইলে 13, ওর ক্ষেত্রফল কি πr²। বাস, এখানে তুমি শুধু বসাই দিবা, তাইলে বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এগুলো আমরা পারবো আশা করি। আচ্ছা, এখানে একটু জটিল যে প্রশ্নটা দেখো আমার কাছে লাগতেছে, এটা একটু বলা দরকার। সেটা হচ্ছে তোমার সিলেট বোর্ডে আসছে 24 সালে, দেখো। আচ্ছা, এমন বিষয় এখানে বলছে যে ও বৃত্তের কেন্দ্র তো দেখা যাচ্ছে কেন্দ্র, ওই বলছে এম এন এর মান বলছে 6 আছে, যেটা আমাদের দরকার। তো ফুল এম এন যদি 6 হয়, এটা যদি কেন্দ্র হয়, তো ফুল এম এন মানে কি এটা ব্যাস, তো ব্যাসার্ধ কত হবে, এটুকু হবে 3, আর এর মান 3। তোমাকে বলতেছে কি যে পিএন চাপের দৈর্ঘ্য কত, মানে এটা চাপের দৈর্ঘ্য চাইছে। এটা চাপের দৈর্ঘ্য সূত্র তো কি, পায়ের দিতে হবে 180, তুমি এখানে বসাই দিবা। পায়ের মান তো তুমি জানো 3.1416, ইন্টু আর এর মান কত, যে আর এর মান ফুলটা যেহেতু 6, তাহলে অর্ধেক তো 3, আর ইন্টু থিটা কত 60 দেওয়া, পাই হচ্ছে 180। বাস, ক্যালকুলেটরে চাপ দিবা, মান বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন আবার বলতেছে যে এখানে বৃত্তকলা পিওএন এর ক্ষেত্রফল, মানে এটা ক্ষেত্রফল চাইছে। এই যে এখন এই সূত্র বসাই দিবা, পায়ের মান তুমি 3.1416 জানো, আর এর মান তো 3 বের করলাম আমরা, তো স্কয়ার আছে, এখানে থিটা থিটা 60 ডিগ্রি, বাই হচ্ছে 360। অর্থাৎ সূত্র জানলে তুমি বাকি যে 3 স্কয়ার ক্যালকুলেট করে ওই দুটো সব দ্বিগুণ দিবা, দেওয়ার পরে 360 দ্বারা ভাগ করে দিবা, আনসার চলে আসবে। এগুলো অনায়াসই পারা যাবে আমরা আশা করি, দেখো। তারপরে চট্টগ্রাম বোর্ডে দেখো আরেকটা প্রশ্ন আসছে, এটাও খুবই সুন্দর একটা প্রশ্ন। এখানে তোমার ওরা প্রথমত একটা চিত্র আঁকছে, সেটা আয়তের মতো তোমার,
এখানে একটা টান দেওয়া, এখানে একটা টান দেওয়া, মানে এই দুই বাহুর সমান, এবং এখানে এরকম দেওয়া, মানে এই দুই বাহুর সমান। তো বিপরীত বাহু সমান এবং কোণ সমকোণ লাগতেছে দেখতে, সেক্ষেত্রে এটা তো আয়তই হওয়ার কথা না? তো ওরা পরে কি বলছে দেখো, ওরা এখানে ও একটা বিন্দু চিন্তা করছে, এইটা থেকে এখানে আছে, এটা থেকে এখানে আসছে। আমি একটু নামকরণ গুলো করি, দেখো এ বি ও সি ডি, তারপর এখানে আবার একটা অর্ধবৃত্তের মতো টানছে, এইটুকুর মান আবার দিচ্ছে 6 সেন্টিমিটার, আর এইটার মান দিচ্ছে হচ্ছে 60 ডিগ্রি। বলছে যে ও হচ্ছে বিসির মধ্যবিন্দু, মানে এটা হচ্ছে এখানে মাঝখানে আছে, ওরা এটা বলছে। আচ্ছা, এখন তোমার কাছে চাইছে কি, চাইছে বৃত্তচাপ এইডি এর দৈর্ঘ্য কত। বৃত্তচাপ এ ইডি এর দৈর্ঘ্য কত, তাহলে এখানে এইডি দৈর্ঘ্য যদি আমি চাই, তাহলে তো বৃত্তচাপের মান মানে কি, এই যে এটা লাগবে আমার, এই যে এটা পাই আর থিটা বাই 180। তো এখানে থিটা তো আছে 60 ডিগ্রি, সুন্দর দেখা যায়। তো পায়ের মান তো আমরা জানি 180, তো সমস্যা নেই। আর এর মান হচ্ছে বিষয়, তাহলে আরটা আমরা কিভাবে পাবো দেখো, এখানে বিসির মান দেওয়া আছে তোমার, সরি বিসির মান দেওয়া নাই, সরি এটা মানে বিসি মধ্যবিন্দু হচ্ছে ও, এটা বলছে। আর এইটার মান দেওয়া 4। এখন এখান থেকেই তোমাকে কি করতে হবে বলো, এখান থেকে কিন্তু তোমাকে এই মানটা বের করতে হবে, অর্থাৎ এই ব্যাসার্ধটা, এটা কিন্তু ব্যাসার্ধ হবে, বৃত্ত যেহেতু এরকম ঘুরছে, তাহলে এটা কিন্তু কি ও এ অথবা ডিও যেটা বলো, ওইটা কিন্তু বের করতে হবে। তো এখন আমরা কি করতে পারি দেখো, এখানে তোমার খুব সুন্দর একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে যে আমাদের এখানে যেহেতু এটা মধ্যবিন্দু বলছে, তার মানে এই বাহু এবং এই বাহুটা কিন্তু কি সমান। তাহলে এটা ফুলটা যদি তোমার 6 হয়, তাহলে এটা কিন্তু তোমার কত, এটা হচ্ছে তোমার, এটাও 6 যেহেতু বিপরীত বাহু সমান, এবং এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এটা কিন্তু কি হবে 3 হবে। আর ও 3 আর ও 4 হইলে ও কি হবে, এটা আমরা ইজিলি বের করতে পারি। সেক্ষেত্রে এটা তো সমকোণ, এখানে একটা কিন্তু সমকোণ দেওয়া আছে, চিত্রের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, আমি প্রথমত খেয়াল করিনি। সমকোণ দেওয়া আছে মানে কি, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। 4 স্কয়ার করলে 16, 3 3 স্কয়ার করলে 3 3 কে 9, এটা 25। এটা কিন্তু কার মান বলো, ওডি স্কয়ারের মান। এখন যদি রুট করে দাও, তাহলে ওডির মান 5। ঠিক আছে, তো এই যে এটার মান 5, মানে কিন্তু ব্যাসার্ধ তুমি 5 পেয়ে গেলা। বাস, এখন শুধু সূত্রের মধ্যে পায়ের মান জানো, আর এর মান 5 বের করলেই পাচ্ছে। থিটা তোমার 60 ডিগ্রি দেওয়া আছে, বাস তুমি কাজ করলে কিন্তু তোমার এই বৃত্তচাপের মান বের হয়ে যাবে। আচ্ছা, তারপরে প্রশ্ন বলছে ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল। ওইটা তো এখন হয়ে গেছে না, ওইটা 3 মানে তো এটাও 3, আর এটা 4 মানে এটা 4। আর কোনো কিছু দরকার নেই, ক্ষেত্রফল মানে কি, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 3 4 ভূমি 3 আর উচ্চতা 4 না, তাহলে 2 দিয়ে কাটলে এখানে কত হয়, 2 3 2 6 শেষ। 6 বর্গ সেন্টিমিটার। এই তো এইভাবে একদম ইজিলি আমরা করতে পারি এই প্রশ্নগুলো। তো এটা হচ্ছে কথা, বারবার আমরা বলতেছি যে চিত্র দেখে ভয় পাওয়া যাবে না, একটু সুন্দর করে দেখলেই হবে যে কি চাইছে ওরা। তারপরে 16.4 এর কথা যদি আমরা আসি, তাহলে 16.4 কিন্তু এখানে তোমার ঘনবস্তুর অধ্যায়। ঘনবস্তু কারা, যার দৈর্ঘ্য প্রস্থ এবং কি আছে, উচ্চতা আছে, আয়তাকার ঘনবস্তু, এবং এখানে তোমার আরো ব্যালন নিয়ে কথা আছে, বা সিলিন্ডার যেটাকে বলে, ওইগুলো সব সূত্র পারতে হবে তোমার। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো, এমসিকিউ আকারে যদি প্রশ্ন আসে, সেখানে তোমার বোর্ড প্রশ্ন যদি আমরা দেখি, যেমন বলতেছে দেখো একটু প্রশ্ন, ঢাকা বোর্ডে 24 সালের প্রশ্ন আমি একটু বলি তোমাদের, দেখো দুইটা প্রশ্ন আসছে আর কি। তো উদ্দীপক দিয়ে বলছে আয়তাকার গড়ের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 বেশি এবং মেঝের পরিসীমা 20। তোমার কাছে প্রথমেই গড়ের মেঝের দৈর্ঘ্য চাইছে। প্রশ্নটা বুঝো, দৈর্ঘ্য প্রস্থ থেকে বেশি, এমনিও কিন্তু তোমার প্রস্থটা থেকে দৈর্ঘ্য কি হয়, বেশি হয়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থেকে বলছে 2 মিটার বেশি, তাহলে তুমি কারে ধরবা, প্রস্থরে ধরো। প্রস্থ ধরো এক্স, তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য তো 2 বেশি, তাহলে x+2। এরপর পরিসীমা বলতেছে 20, তাহলে এর পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কত আবার প্রস্থ, ইকুয়াল টু কত বলবো তো, 20 বলবো তো। তাহলে এখানে 2 গুণাকার আছে, ওই দিক দিয়ে ভাগ করে দাও, 20 ভাগ করলে 10 হবে। এক্স এক্স যোগ করলে 2x, আর এখানে তো 2, প্লাসের 2 এই পাশে চলে যাক, তাহলে কি একটু হবে, মাইনাসের 2, তাহলে এখানে 8। 2 এর সাথে x গুণাকার আছে, উঠে গেলে ভাগ করে দাও, তাহলে x এর মান কত, 4। দেখো x এর মান কিন্তু আমরা সহজেই বের করে ফেললাম। হ্যাঁ, এবং x এর মান কি, প্রস্থ, ওরা চাইছে দৈর্ঘ্য, তো সমস্যা কি, এখানে x এর মান 4 বসাও, 4 আর 2 কত, 6 সেন্টিমিটার, বা 6 মিটার, মিটার আছে তো, হ্যাঁ মিটার, 6 মিটার শেষ। এরপরে বলতেছে দেখো কি, আয়তাকার গড়ের পরিসীমা একটা বেলনের ভূমির ব্যাস হইলে, মানে আয়তাকার এটার যে পরিসীমা, পরিসীমা কি বলো, 20 না, তো প্রশ্ন বলে দিছো, এটা বের করতে হবে না। কিন্তু ওই পরিসীমাটা একটা বেলনের ভূমির ব্যাস, তো বেলন তোমার কেমন হয় দেখো, বেলনটা হচ্ছে সিলিন্ডারের মতো এরকম, এই যে এরকম হবে। ঠিক আছে, যে কোনো একটা পাইপ বলতে পারো, পাইপ যেটা বলো না, ওই পাইপ তোমার হচ্ছে এরকম বেলন আকৃতি। তো এই ক্ষেত্রে বলতেছে যে ভূমির কি বললো, যে ভূমির ব্যাস হলে, বেলনের ভূমির ব্যাস, তাহলে বেলনের ভূমির ব্যাস যদি 20 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, মানে আর এর মান কত হবে, আর এর মান 10 হবে।
ব্যাসের অর্ধেক না? বাস, এখন আর এর মান 10 দেওয়া আছে, তোমাকে বলছে যে কি বেলনের ভূমির ক্ষেত্রফল, তো ভূমিটা তো বেলনের ভূমি কিন্তু বৃত্তাকার হয়, ক্ষেত্রফল কি তাহলে পাই আর স্কয়ার, আর এর মান 10 হলে 10 স্কয়ার করলে 10 10 100 পাই, বাস এটাই আনসার। তো এখানে 100 পাই দেওয়া আছে অপশনে, আমরা ওইটা দিব। আর যদি পায়ের মান মানে দশমিক দশমিক ওইরকম চাই, তাহলে পায়ের মান কি পরিমাণ খরচ তুমি জানো, তুমি 100 দ্বারা গুণ করে দিবা, যেটা আসে ওইটাই, বাস এই হচ্ছে বিষয়। তারপরে অনেক সময় দেখো এই গণকের ক্ষেত্রে আসে, গণকের কর্ণ দেওয়া থাকে, বলে যে তোমার আয়তন কত, ঠিক আছে, এরকম বলতে পারে। তাহলে আমরা গণকের কর্ণ সূত্র কি জানি, আমরা গণকের কর্ণ সূত্র হচ্ছে √3 ইন্টু বাহু। এই যে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, আয়তাকার ঘনবস্তু হলে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, কিন্তু যখন সেটা গণক হয়ে যাবে সব তো সমান, তখন সূত্র কিন্তু কি হয়, √3 ইন্টু বাহু আমরা লিখতে পারি। এক্ষেত্রে গণকের কর্ণের দৈর্ঘ্য 6√3 বলছে, তাহলে এই যে এটা সমান হচ্ছে 6√3। তো √3 কাটে পেলো, বাহু কত 6। এখন আয়তন কি, গণকের আয়তন সূত্র হচ্ছে বাহু কিউব, তাহলে এখানে এই যে দেখো আহ আয়তন 6 কিউব করলে কত হয়, 216 হয় না? আচ্ছা, এই যে 216 বের হয়ে গেল। যদি অন্য কিছু চাই, আয়তন না চেয়ে যদি বলে যে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি তোমার 6 ইন্টু বাহু স্কয়ার। করো তুমি 6 6 36, 36 কে তুমি 6 দ্বারা গুণ দাও, যাই আসে ক্যালকুলেটরে করবে এটা। মানে সূত্র জানা থাকলে এখান থেকে তোমাকে যাই বলুক সহজেই তুমি বের করতে পারবা। এখানে আরেকটা বিষয় দেখো, এখানে ওরা আয়তন দিয়ে কর্ণ চাইছে, তো ছাক আয়তন দিয়ে কর্ণ, বলছে যে একটা গণকের আয়তন হচ্ছে এত, তো আয়তনের সূত্র তো আমরা জানি বাহু কিউব, তার মানে বাহু কিউব সমান হচ্ছে 24টা √3। আচ্ছা, এত ঘন সেন্টিমিটার বলছে, কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণ চাইলে তো আমাদের এখানে √3 ইন্টু বাহু মানে কি শুধু বাহু লাগবে, ঠিক না? তো শুধু বাহু বের করলে এখানে এইটা আছে মানে কি, আমরা ওইখানেও কিউব দিয়ে প্রকাশ করবো, তাহলে তো কিউব কিউব বাদ দিতে পারি। কার উপরে কিউব দিলে হবে দেখো তো, 24 সূত্রে কি লেখা যায়, আমরা যদি এরকম লিখি যে 2 কিউব করলে তো 8, আর এখানে √3 এর কিউব করলে কি হয়, 3√3। 2 কিউব করলে 8 হয়, আর এখানে √3 কিউব করলে কি হয়, 3√3 হয়, তাহলে 3 আটা কি হবে, 24টা √3, তাহলে 24 সূত্রে কিন্তু আমরা 2√3 এর উপরে হোল কিউব চিন্তা করতে পারি, ঠিক না? এই যে 2 কিউব করলে 8 হয়, আর √3 এর কিউব করলে 3√3, আমরা জানি, তাহলে এখানে 3 আটা কত হয়, 24 √3। ওইটা কিরকম লিখবো আমরা, কেন, কারণ এই যে আমরা আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী কি করা যায়, পাওয়ার পর মিলে গেলে বাদ দেওয়া যায়, আমরা বাদ দিয়ে দিলাম, এই যে বাহু পেয়ে গেলাম 2√3। এখন কর্ণ চাইছে তো, এই যে √3 ইন্টু বাহুর মধ্যে যা বসাই দিবা, সূত্র তো জানো তুমি, হ্যাঁ, এই যে √3 ইন্টু বাহু মানে কি, যে বাহুর মান 2√3, √3 √3 গুণ দিলে কি √3 স্কয়ার, পরে স্কয়ার রুট কাটা গেলে আবার 3 থাকবে, তো সেক্ষেত্রে তোমার 3 এবং 2 গুণ দিলে 3 2 6, বাস 6। আর কর্ণ বললে একক সামনে কিছু আনবা না, যদি আয়তন বলে তখন কর্ণ আনবা, ক্ষেত্রফল বললে সমগ্রতল যদি বলে সেক্ষেত্রে তো অবশ্যই বর্গ আসবে, হ্যাঁ, এই হচ্ছে বিষয় এখান থেকে। আচ্ছা, গণকের পরে আমরা এখান থেকে তোমার বেলনের কথা যদি বলি, তাহলে বেলনের সূত্রগুলো আমাদের এখান থেকে পারতে হবে। বেলনের যে সূত্র আছে, বেলনের ভূমিটা কিন্তু, এই যে বেলন কিন্তু এরকম হয়, তাহলে এখানে কিন্তু ভূমিটা কিন্তু কি হবে, ভূমিটা হচ্ছে এটা বৃত্তাকার, এটাও বৃত্তাকার, উপরেও বৃত্তাকার, হ্যাঁ। তো এখানে যে সূত্রগুলো আছে দেখো, তোমার যেমন সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ, এইচ মানে উচ্চতা, হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে আয়তন তো আমরা জানি যে তোমার পায়ার স্কোয়ার ইঞ্চ, আয়তন হচ্ছে তোমার কি পায়ার স্কোয়ার ইঞ্চ, ওই রকম তো। এবং আর যদি শুধু বক্রতলের আয়তন বলে, ক্ষেত্রফল বলে, তাহলে 2πr ইঞ্চ। মানে আমরা জাস্ট ক্ষেত্র সূত্রগুলো জানবো আর মানগুলো বসে দিলেই বাস কাজ হয়ে যাবে। তো এখান থেকে একটু ওই রকম প্রশ্ন কি আসে, যদি ঘুরে বলে তোমাকে বলবে যে একটি আয়তক্ষেত্র, আচ্ছা বেলনের বিষয়টা দেখো, বেলন যদি আমরা মানে এটা পাইপ যদি আমরা এখানে কেটে ফেলি, কেটে যদি এটা এইভাবে করি, তাহলে কিন্তু সেটা একটা আয়ত হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমার আমাদের যেই আয়তের যে তোমার কি দৈর্ঘ্যটা ছিল, এটা কিন্তু যখন এরকম হবে, মানে দৈর্ঘ্যটাই কিন্তু আমার বেলুনের কি হয়ে যাবে তোমার, এই যে এই অংশটা মানে ফুল যে ঘুরানো অংশটা ওইটা কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 2πr কিন্তু এটা, ঠিক আছে। তো এইভাবে চিন্তা করতে হবে আমাদেরকে। অনেক সময় বলতে পারে যে আয়তাকার একটা বস্তুকে ধরো তোমার, এরকম বললো যে আয়তাকার একটা বস্তুকে চারদিকে ঘুরাইবা, আর চারদিকে ঘুরাইলে কিন্তু আবার এটা পরিধি হবে না, হ্যাঁ। কারণ চারদিকে ঘুরানো মানে কিন্তু ওরে বলা না, এটা হচ্ছে যে ওরে চারদিক দিয়ে ঘুরানো না, তখন কিন্তু এটা কিন্তু ব্যাসার্ধ হবে। এই দুর্গটা কি হবে তখন, ব্যাসার্ধ। আর প্রস্থটা হবে কি, উচ্চতা, এইচ এর মান। এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা মাথায় রাখবা। যে যদি বলে যে আয়তাকার কোন গণবস্তুর চারদিক দিয়ে ঘুরায় আনা হচ্ছে, তার মানে কিন্তু এটা কিন্তু আমরা এরকম না যে একটা আয়তাকার মানে কিভাবে দেখাই বলো, এই যে এরকম না যে বিষয়টা যে একটা আয়তাকার পেজ আছে, এখানে আমরা এটা এরকম ভাবে ফোল্ড করলাম, বিষয়টা কিন্তু এমন না। চারদিক ঘুরে আনবা, মানে কি এটাকে তুমি চারদিক দিয়ে ঘুরে আনবা, তখন একটা বেলনাকার হবে না। তো ওইটার কিন্তু এই দৈর্ঘ্যটা কিন্তু কি হবে, এই যে এটা যখন ঘুরে নিবা তখন ব্যাসার্ধ হবে, আর এটা কিন্তু উচ্চতাটা হবে, মানে এইচ এর মান হবে। এরপর তোমার যাই বলে সূত্র জানা থাকলে শুধু মান বসাই দিলেই হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। এখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন এখানে আছে তোমার, এমসিকিউ গুলো, এগুলো সবগুলো দেখবাও তো। মোট কথা হচ্ছে তোমার সূত্র মানে ত্রিকোণমিতি পরিমিতির এমসিকিউ, তোমার কাছে সূত্র যদি পারো একদম ইজি লাগবে।
মোটামুটি পরীক্ষা তো আমাদের চলে আসছে, তো আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা কিছুটা হইলেও উপকারী হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।